আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে আরজি কিবরিয়ার টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করেন। আমরা যাহা বলিব সত্য বলিবতে যে কথাটি সবসময় বলে থাকি সেটা হচ্ছে ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। মানুষের জীবনে যেরকম ভুল থাকে, মানুষের জীবনে যেরকম অপরাধ থাকে, মানুষ তেমনি জন্মের পর শুধু ভুল এবং অপরাধ করেন না, অনেক ভালো কাজও করেন। যে ভুল এবং যে অপরাধ নিজেকে কলুষিত করে, সমাজকে কলুষিত করে, পরিবারকে শাস্তি দেয় কিংবা নিজের বিবেককে প্রতিনিয়ত দংশন করতে শেখায়, সেই ভুল এবং অপরাধের জন্য যে প্ল্যাটফর্মটি এবিসি রেডিও তৈরি করেছে সেটি হল যাহা বলিব সত্য বলিব। আমরা বিশ্বাস করি ভুল কিংবা অপরাধ চেপে রেখে কোনোভাবেই অপরাধ এবং ভুল মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যে মানুষটি ভুল করেন তিনি যদি তার বিবেকের তাড়নাবোধ থেকে এখানে এসে স্বীকার করেন যে সেই ভুলের পেছনে কারণ আসলে কি ছিল, তিনি কি ভুল করেছেন এবং সেই ভুল করার পরে বা অপরাধ করবার পরে কোন শাস্তিটি তিনি পাচ্ছেন, তাহলে সমাজের আর বাকি 10 জন মানুষ যারা এই অনুষ্ঠানটি শুনছেন তারা যদি তার মতো ভুল করেন বা করার মধ্যে থাকেন বা করতে পারেন, এরকম সম্ভাবনাগুলো দূরীভূত হয়ে যায়। আমরা মনে করি যাহা বলিব সত্য বলিবর মোটো হচ্ছে এই। প্রিয় শ্রোতা, আজকে যিনি রয়েছেন তার সম্পর্কে আমরা জানবো একটু পরেই। তবে তার আগে বলে দেই যাহা বলিব সত্য বলিবতে আপনি আসতে পারেন। এখানে আসতে হলে যে নিয়মটি সেটা হচ্ছে আপনাকে টেক্সট করতে হবে। সেলফোনে গিয়ে লিখবেন যাহা বলিব সত্য বলিবর শর্ট কোড JBSB। আবারও বলছি JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, 2221 নম্বরে। আমি আবারও বলছি 2221 নম্বরে। আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর আরেকটি পদ্ধতি সেটা হচ্ছে ফেসবুক। আপনি চাইলে ফেসবুকেও নক করতে পারেন আমাদেরকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই চলুন আমরা জেনে নেই কে রয়েছে আজকে সত্যের আসনে এবং কে স্বীকার করতে যাচ্ছে তার জীবনের ভুল কিংবা অপরাধ। 80-90 এর দশকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল ফুটবল। তখন তরুণরা স্বপ্ন দেখতেন সে সময়ে ফুটবল মাঠ দাপিয়ে বেড়ানো আসলাম, চুন্নু, সালাউদ্দিন আর মুন্নার মতো ফুটবলার হওয়ার। সেই স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা তরুণদেরই একজন আমাদের আজকের অতিথি আতিক। আতিকের জন্ম খুলনায়। বাবা পেশায় একজন উকিল আর মা গৃহিণী। ছোটবেলা থেকেই আতিক খেলাধুলায় বেশ ভালো ছিলেন। বিশেষ করে বেশ ভালো ফুটবল খেলতেন। তাছাড়া তিনি কিছুটা কৌতূহলী স্বভাবের ছিলেন। সবসময়ই নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে বেশ আগ্রহী থাকতেন। তাই পাঠ্য বইয়ের চেয়ে বিভিন্ন গল্প উপন্যাস পড়তে ভালোবাসতেন। 3 গোয়েন্দা সিরিজের গল্পগুলো তাকে বেশ রোমাঞ্চিত করত। সম্ভবত সেজন্যই তার সাহসও ছিল দুর্দান্ত। তার প্রিয় ব্যক্তিত্ব শেরে বাংলা একে ফজলুল হক। ছোটবেলা থেকেই আতিক বেশ ভোজন রসিক ছিলেন। সবচেয়ে প্রিয় খাবার রুটি আর মাংস। পরতে ভালোবাসেন জিন্স আর টি শার্ট। জীবনের ফেলে আসা 38 বছরের অভিজ্ঞতায় আতিকের বর্তমান উপলব্ধি যা কিছু অসততার প্রমাণ দেয় তার থেকে দূরে থাকো, ভালো থাকবে। কিন্তু কতটুকু ভালো আছেন আর কি ভুলই বা করেছেন তা জানাতে আজ আতিক হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
প্রিয় শ্রোতা, আপনারা জেনে গিয়েছেন যে আতিক আজকে আমাদের সঙ্গে আছে এবং আতিক তার জীবনের ভুল আর অপরাধ কি রয়েছে সেটা আমাদেরকে পুরো অনুষ্ঠান জুড়েই জানাবে। আর প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিবতে নতুন যে সেগমেন্টটি যুক্ত হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি সেগমেন্ট, সেটা হচ্ছে এক্সপার্ট প্যানেল। বিশেষজ্ঞ প্যানেল থেকে সমাজের সুধীজন, হতে পারেন তিনি শিক্ষক, হতে পারেন তিনি সেলিব্রিটি, হতে পারেন তিনি সুশীল সমাজের প্রতিনিধি, যারা সমাজকে বিনির্মাণের জন্য থিঙ্ক ট্যাঙ্কার হিসেবে কাজ করেন, তারা এক্সপার্ট প্যানেলে রয়েছেন জেবিএসবির, অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর। সেই এক্সপার্ট প্যানেল থেকে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কলামিস্ট এবং রাজনীতি বিশ্লেষক, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সৈয়দ আবুল মকসুদ। আমরা তার কাছ থেকে আতিকের জীবনের চরম অপ্রিয় সত্যগুলো প্রকাশ করবার পর একেবারে শেষে গিয়ে তার যে কমপ্লিমেন্টগুলো রয়েছে সেই কমপ্লিমেন্টগুলো জানার চেষ্টা করব। প্রিয় শ্রোতা, আমি আগেই বলেছি আতিক রয়েছে আমার সঙ্গে। চলুন আমরা এ পর্যায়ে আতিককে স্বাগত জানাই। আতিক, প্রথমেই যে প্রশ্নটি আমি সবসময় আমাদের শ্রোতাদেরকে করে থাকি সেটা হলো যে যাহা বলিব সত্য বলিব চ্যালেঞ্জিং একটা এপিসোড আমাদের এবিসি রেডিওতে প্রতি রবিবার এটি প্রচারিত হয়। এখানে যারা আসেন তারা অনেক সাহস নিয়ে আসেন এবং বিবেকের তাড়না বোধ থেকে এখানে আসেন, এবং আমরা বলে থাকি যে সাহস আছে সত্য বলার। আপনি সেই সাহসটা করেছেন, সেজন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ। আপনি একটু বলবেন যে এই সাহস বা এই বোধটি আপনার মধ্যে কেন জাগলো? ধন্যবাদ কিবরিয়া ভাই আপনাকে। আমি এই সাহসটা আনতে পারছি যখন থেকে আপনি এই এবিসি রেডিওতে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি শুরু করেন। প্রথম অনুষ্ঠান থেকেই আমি আপনার শ্রোতা ছিলাম নিয়মিতভাবেই, এবং শুনতে শুনতে এক সময় আমার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখি, যদি কিবরিয়া ভাই এই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি তৈরি করতে পারেন এবং তার মাধ্যমে এই বাংলাদেশের অগণিত মানুষ তার অপরাধ স্বীকার করে ভারমুক্ত হতে পারেন, তাহলে আমি পারবো না কেন? এবং আমি সেই অনুধাবন থেকে এবং আমি আমার এই অপরাধগুলি স্বীকার করে আমি আমার নিজের কষ্টটাকে লাঘব করার জন্য আজ আমি এবিসি রেডিও এই লাখো শ্রোতার সামনে এসেছি। অনেক ধন্যবাদ জানাই আতিক আপনার এই মূল্যবোধের জন্য। তার মানে আপনি প্রস্তুত? জি, আমি প্রস্তুত। চলুন আপনি শুরু করেন এবং কোথা থেকে শুরু করতে চান? আমি মূলত আমার যেহেতু যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি একটি অপরাধ স্বীকার করার অনুষ্ঠান, সেহেতু আমি আমার অপরাধ থেকেই শুরু করি। যখন থেকে আমি অপরাধ করা শুরু করি তখন থেকেই আমি শুরু করছি। আমি যখন বোঝা শুরু করি আমার তখন সম্ভবত 5 কি 6 বছর বয়স। আমার আব্বার 3টা বিবাহ ছিল, অর্থাৎ আমার 3টা মা ছিল, কিন্তু আমি জন্মের পর থেকে আমার বড় আম্মাকে দেখি নাই, সে মারা গিয়েছিলেন, এবং আমাদের যৌথ পরিবারটা এক জায়গায়, এবং আমরা তখন 5 ভাই ছিলাম, 4 ভাই 1 বোন ছিলাম। 3 মায়ের টোটাল হচ্ছেন 5 ভাই। আমি হচ্ছে সব থেকে ছোট মায়ের ছেলে। আমরা 2 ভাই, আমার মেজ মায়ের 3 ভাই এবং আমার বড় মায়ের 1 ভাই 1 বোন। আমি যখন বোঝা শিখি তখন আমি ক্লাস 2 অথবা 3তে পড়ি। তখন আমি আমার বাবার কিছু অনৈতিক কাজ আমার মনে প্রভাব ফেলে। আচ্ছা, তো অপরাধটা আসলে কি ছিল? অপরাধ আমার আব্বুকে আমি কিছু মেলি ঘটনা, যেটা আমি আসলে বলা, আমি নিজের সন্তান হিসাবে বলাটা আমি ঠিক মনে করি না, কারণ বাবা মায়ের বিচার করা কোনো সন্তানের সাজে না। যে কারণে আমি আমার অপরাধ স্বীকার করার স্বার্থে বিষয়টা টেনে আনছি, কিন্তু আমি পূর্ণাঙ্গ বিবরণে যেতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় শ্রোতারা এই সুযোগটা তাকে দেওয়া উচিত। আজকে যিনি আতিক এখানে রয়েছেন, আতিক তার জীবনের অপরাধের প্রাসঙ্গিকতায় এই ছোটবেলার এই বিষয়টাকে কোনো না কোনো ভাবে রিলেটেড মনে করছেন, সম্পর্কিত মনে করছেন, এবং যে কারণেই এই বিষয়টি তিনি অবতারণা করেছেন। কিন্তু যেহেতু তিনি পিতা এবং যেহেতু তিনি অনেক বড় জায়গাতে, সুতরাং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আতিক দিতে চাইলেও আমরা সেটা আপনাদের সামনে হাজির করছি না। আমার মনে হয় এসেন্সটা আপনারা বুঝতে পেরেছেন, সুতরাং আমরা ঘটনাটিকে সামনের দিকে এগিয়ে নেব। হ্যাঁ, তারপর যাই হোক, আমার সে মনে প্রভাব পড়ে এবং আমার আব্বু, আমার যে 2 মাকে দেখি আমরা একসাথে থাকি বেশ কিছু অনেক সময়, যেমন প্রতিটা দিনের কিছু কিছু সময় টর্চার হতো আমার আব্বুর দ্বারা। যেহেতু আমার আব্বু পেশায় একজন মোহরি ছিলেন এবং সেটা পাবলিক রিলেটেড কাজ ছিল এবং মুখের কাজ ছিল বেশি, যেহেতু সত্য মিথ্যা মিলায় কাজটা ছিল, সহকারী উকিল ছিলেন, সেহেতু উনি বাইরে থেকে এসে আমার আম্মুদের বিনা কারণে অনেক সময় টর্চার করতো এবং প্রহার পর্যন্ত আমাদের সামনে করত, যেটা আমার মনে একটা উগ্র মনোভাব
তৈরি করা শুরু করে। আমি মনে করি যেহেতু আমি 96-এ এমকম পাশ করি, 96 সালের ব্যাচ ছিলাম, 99-এ পাশ করি, সেহেতু আমার অ্যানালাইসিস করার ক্ষমতাটা চলে আসে। তখন তার কিছু বছর যখন এইচএসসির পর থেকে আমি এই অ্যানালাইসিস গুলো করা শুরু করি যে ওই সময় কেন এইগুলা ঘটতো, কি কারণে ঘটতো, আর এইগুলা কিভাবে একটা মানুষকে রাইট টার্ন থেকে লেফট টার্নে নিয়ে যেতে পারে। যাই হোক, আমার যখন অপরাধের সময়টা আমি শুরু করি, আমি 1990 সালে এসএসসি পাশ করি। ওকে, খুলনার একটা ইনস্টিটিউশন থেকে আমি এসএসসি পাশ করি। এসএসসি পাশ করি 1990 সালে, এবং 1990 সালে তখন একটা সরকার পরিবর্তনের সময় আসে। তখন একটা নির্বাচন হয় 1991 সালে। আমি 1990 সালে এসএসসি পাশ করার পরে 1991 সালে আমি আমার বাবাকে বলি আমি একটা ভালো কলেজে ভর্তি হব। তখন আমি এসএসসিতে সেকেন্ড ডিভিশন আমি পাই, এবং খুলনার সব থেকে বড় কলেজ খুলনা আজিম খান কমার্স কলেজ সেকেন্ড ডিভিশনে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু আমার বাবা আমাকে দিতে দেয় না। আমাকে বলে, আমি যে এলাকায় থাকি শহীদ সোহরাওয়ার্দী কলেজ নামে একটা কলেজ থাকে, যেটাকে ওই সময় মানুষ 33 থেকে 40 জন ছাত্রছাত্রী ছিল সর্বোপরি সব মিলিয়ে। তখন আমার আব্বা বলে যে এখানে ভর্তি হতে হবে। আমি আব্বার কথাটা না মেনে আমি নিজে অ্যাডমিশন টেস্ট দেই, এবং আমি এলাও হয়ে ভর্তি হই। ভর্তি হওয়ার পর থেকে আমি প্রথম যেদিন আমি ভর্তি হতে যাই, তখন সেদিনই একটি বড় রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন আমাকে কনভিন্স করে ফেলে, এবং পরীক্ষার হল থেকে, পরীক্ষার যে অ্যাডমিশন টেস্টের হল থেকে প্রায় একরকম জোর করে অভিনন্দন মিছিল করার জন্য আমাকে নিয়ে আসে। ওই আমার শুরু অপরাধ। আমি মনে করি আমার অপরাধের শুরু ওইখানেই, যেহেতু আমার রাজনৈতিক জীবনটাই অপরাধের বড় একটা অংশ জুড়ে ছিল, সেহেতু মনে করি আমার অপরাধটা ওইখান থেকেই শুরু হয়েছে। প্রিয় শ্রোতা, আমরা আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই অপ্রিয় সত্য পর্বটি বা আজকের এই অপ্রিয় সত্য প্রকাশ পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে কোনো রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করব না, কোনো রাজনৈতিক অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করব না। আমরা শুধু দেখাতে চাই কিভাবে একটি ছেলে রাজনীতির নাম করে, কলুষিত রাজনীতির নাম করে ভয়াবহ অপরাধের মুখোমুখি হতে পারে। ও যেটা বলেছে আজকে আতিক এখানে, যে আমাকে কনভিন্স করে ফেললো কলেজের প্রথম দিনে কোন একটি রাজনৈতিক সংগঠন, এবং বাংলাদেশের রাজনীতি করেন তারা বড় বড় দল, তাদের মধ্যেই যে কেউ। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ও যেটা বলছে যে আমার জীবনের শুরুটা একেবারে মনের মধ্যে ছোটবেলা থেকেই ছিল যে অপরাধ একটা ভাব, সেটা পরিবারের কাছ থেকেই হোক, কিন্তু প্র্যাকটিসের শুরুটা হলো কলেজ জীবনে এসে। কি সেই প্র্যাকটিস সেটা আমরা জানবো। আপনাদের সবাইকে একটু বলতে চাই, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2-এ। আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আজকে যিনি এখানে গেস্ট হিসেবে রয়েছেন আতিকের প্রাসঙ্গিক ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো ফেসবুকে দিয়ে দেওয়া হবে, এবং একই সাথে আমাদের একটি যাহা বলিব সত্য বলিবর যেটা গেস্টের ক্ষতি করবে না এরকম একটি ছবি আমরা অনুষ্ঠানের কোন একটি ফাঁকে আমাদের ফেসবুকে দিয়ে দেবার চেষ্টা করব। একইভাবে আপনাকে মনে করিয়ে দিতে চাই, অনুষ্ঠানের যে কোনো পর্যায়ে আমরা কল করব এসএমএস পোলে আপনি জানিয়ে দেবেন যে আজকের এই ঘটনা যিনি বর্ণনা করছেন সেটা আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে নাকি আদৌ মনে হচ্ছে না। আতিক, আপনার কাছে আবারও ফিরি। আপনি যেটা বলছিলেন যে সেটাই হচ্ছে আপনার অপরাধের শুরু, তারপর? এটা বলার কারণে আমি আরেকটু পেছনে ফিরি কি প্রিয়া ভাই। আমার একটা মিস্টেক হয়ে গেছে যে আমি সমাজের একটা ভালো লেভেলে ছিলাম। সমাজের বলতে গেলে তখনকার ওই সময়কার বাংলাদেশের অগণিত তরুণের স্বপ্নের একটা জায়গায় ছিলাম আমি, যেটা আমি বলতে প্রাসঙ্গিক ক্রমে ভুলে গেছি। আমি ছোটবেলার থেকেই খুব খেলতে ভালোবাসতাম, এবং এমনও দিন গেছে আমি খেলতে গেছি, আমার প্র্যাকটিস করতাম। আমি খুলনায় তখন এরশাদ গোল্ড কাপ হতো 83-84 থেকে। আমি 84 এবং 85 এরশাদ গোল্ড কাপের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হই 4 ফুট 10-এর। এবং খুলনার যে দুইটা কোচার ছিলেন আরিফ ভাই এবং আকবর ভাই, তাদের অধীনে আমি নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতাম। কি খেলতেন আপনি? ফুটবল খেলতাম। ফুটবল, আচ্ছা। একটা সময় আমি বাংলাদেশের জাতীয় দলের অনূর্ধ্ব 16 1991-এর কাতারগামী ডানা কাপ এবং গতিয়া কাপ বিজয়ী দলের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হই, যেটার সার্টিফিকেট আমার কাছে আছে। এবং আমি সেটা 1991 সালের ঘটনা, 27শে সেপ্টেম্বরে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা একটু আগে যেটা বলছিলাম আপনাদেরকে যে ডকুমেন্টস গুলো আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব। এই যে দুটো সার্টিফিকেট, এই দুটো বুঝতেই পাচ্ছেন যে ও কত সম্ভাবনাময়ী বাংলাদেশের একজন তরুণ ছিল সেই সময়টাতে। আমরা একটু সার্টিফিকেট দুটো আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা আমি আবারও বলছি, www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে লাইক দিলেই সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আমরা দুটো সার্টিফিকেটের ছবি ওখানে দিয়ে দিচ্ছি। তারপর যাই হোক, আমি 1991 সালে যখন আমি এটা যাই, আমার ওই রাজনৈতিক কারণে আমার খেলার জীবন থেকে ডাইভার্ট হয়ে পুরো আমি আমার অপ্রাসঙ্গিক লাইফ, বর্তমান যেটাকে আমি অপ্রাসঙ্গিক কি বলবো, অপ্রাসঙ্গিক লাইফে আমি চলে আসি। আমার খেলাধুলা বাদ হয়ে যায়, আমি খেলাধুলা প্র্যাকটিস ঠিক মতো করতে যেতে পারতাম না। আমি খুলনা আবাহনীতে খেলতাম, আমি প্র্যাকটিস না করার কারণে ওইখান থেকে আমি বঞ্চিত হই। আমি খুলনা মুসলিম ক্লাবে খেলতাম, সেখান থেকে বঞ্চিত হই। একটা পর্যায়ে আমি সাধারণ সঙ্গের ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলতাম, সেখান থেকেও বঞ্চিত হই ওই রাজনীতির কারণে। আমার রাজনীতির হাতে খড়ি। এবং 1991 সালের নির্বাচনের যে মনোনয়নের দিন ছিল খুলনায়, সেই দিন আমি ওই রাজনৈতিক সংগঠনের হয়ে অপোজিশন পার্টির সাথে বিবাদে জড়ায় যাই এবং সরাসরি সম্মুখ যুদ্ধে আমি আহত হই। ওই আমার জীবনের আরেকটা টার্নিং পয়েন্ট শুরু হয়ে গেল। এবং একটা পর্যায়ে আমি কলেজে যখন যেতাম, কলেজে ক্লাস করতে পারতাম না। আমার যে উচ্চ লেভেলের লিডাররা ছিল, বিভিন্ন সময় মিস করতে হতো, মিটিং করতে হতো। তারা টেন্ডারবাজি করতে যাবে, তারা চাঁদাবাজি করতে যাবে, তাদের সাথে বাধ্য হয়ে যেতে হতো। যদি আমাকে ওই কলেজে পড়তে হতো, প্রভাবশালী সেই সংগঠনের সাথে, ছাত্র নেতাদের সাথে যেতে হতো। ওই প্রভাবশালী ছাত্র নেতারা অনেকে এখন বেঁচে নাই, তারা পরবর্তীতে ডেড, স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যুতে তাদের জীবনের করুণ পরিণতি শেষ হয়েছে। এবং আমারটাও হইতে পারত, আমি যদি 1996 সালে সরাসরি এখান থেকে সরে না আসি রাজনৈতিক জীবন থেকে। আমি একটু আতিক সাহেব, আমি একটু আপনাকে থামাচ্ছি। আমি ঘটনাটি আপনার কাছ থেকে আপনি যেভাবে বলছেন সেটা আমাদের ভালো লাগছে শুনতে। আমি একটু পুঙ্খানুপুঙ্খ বিবরণ চাচ্ছিলাম যে কিভাবে ঘটনাগুলো হলো। ঘটনাগুলো যেমন ধরেন, খুলনা সিটি কর্পোরেশনে 2টা টেন্ডার হবে বড় কাজের। তখন ওই ছাত্র সংগঠনের লিডাররা বা ছাত্র সংগঠন, ওই কলেজের লিডার না, ছাত্র সংগঠনের লিডাররা আমাদেরকে ব্যবহার করত ওই টেন্ডারবাজি করার জন্য, যে অন্য কেউ যেন টেন্ডার বাক্সে ফেলতে না পারে। আমরা 15 জন 20 জন যে ওইখানে দাঁড়ায় থাকতাম, কলেজ ছেড়ে, পড়ালেখা ছেড়ে, খেলাধুলা ছেড়ে, সব ছেড়ে, আমাদের পরিবার ছেড়ে ওইখানে যে সকাল থেকে রাত 12টা পর্যন্ত দাঁড়ায় থাকতাম। বিনিময়ে হয়তো পাইতাম 20টা টাকা, 50টা টাকা, অথবা 2 কাপ চা, অথবা অপ্রাসঙ্গিক কিছু ড্রাগ। ওকে, এই শুরু হতো। এইরকম বেশ কিছু কাজ হইতো। সবচেয়ে বড় কাজটা ছিল যখন নির্বাচনে একটা বাংলাদেশের অস্থিরতার সৃষ্টি হয়, তখন আমার ওই সংগঠন আমাকে একটা বড় ধরনের অপরাধমূলক কাজে নিয়োজিত করে। কাজটা ছিল একটা আন্দোলনের নাম করে আমি ওই সময় অর্ধশতাধিক গাড়ি পুড়িয়ে ফেলি। ও মাই গড! সেটা কিভাবে? প্রতিদিন বিকালবেলা আমাদের পার্টি অফিসে যাইতে হতো। আমাদের একটা টিম ছিল, 14 জন 15 জনের একটা টিম ছিল, এবং আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আমাদের ব্রিফিং দিতেন, এইভাবে এইভাবে করতে হবে। যেমন পলিথিনের ভিতরে পেট্রোল থাকতো, সুতলি বোম থাকতো, এবং 3-4 জনের দল হয়ে আমরা ভাগ হয়ে যেতাম, বিভিন্ন মূল রাস্তায় চলে যেতাম। এবং আমরা যেহেতু রাজনীতি করতাম, রাস্তায় থাকতাম, রাজপথে থাকতাম, সেহেতু সরকারি গাড়ি আমরা চিনতাম। সরকারি গাড়ি দেখলেই চেনা যায়, রাস্তায় জিপের মতো সাদা বা এরকম কিছু টাইপের গাড়ি থাকে, দেখা যায় যে এটা সরকারি গাড়ি। জি, তখন আমরা প্রথমে, আমি আমার ঘটনায় বলি কিভাবে গাড়িগুলো, আমরা 4 জন যে টিম থাকতাম, একজনের হাতে থাকতো পেট্রোল, পলিথিন বাতাস ভরা পেট্রোল, একজনের হাতে থাকতো ম্যাচ, আর 2 জন নিরিবিলি আর্মস থাকতো, বিভিন্ন রকমের আর্মস থাকতো, অ্যামিনেশন থাকতো। গাড়িটাকে প্রথমে আমরা হাত দিয়ে থামাতাম, গাড়ির ড্রাইভার বুঝতো না যে কি জন্য থামানো হচ্ছে, এবং আমাদের ভিতরে আগেই কথা ছিল একজন হাত দিয়ে থামাবে আর একজন উইন্ডো থেকে হাত ঢুকাই দিয়ে চাবিটা টেনে বের করবে, স্টার্ট বন্ধ করে, নিতে না পারে। আর যার হাতে পেট্রোল থাকবে সে পলিথিনটা ছুঁড়ে মারলে, যেহেতু বাতাস ভরা সেই সময়কার যে নিষিদ্ধ পলিথিন, 4 রঙা 5 রঙা স্টেপ যে পলিথিন গুলো ছিল, যেটা পলিথিনের ভিতরে হাফ পলিথিন বাতাস, হাফ পলিথিন পেট্রোলটা ভরে যদি গাড়ির ভিতরে সিটের উপর ফেলাতো আপনা আপনি ফেটে যেত। আচ্ছা,
ফেটে যাওয়ার পরে আর যার কাছে ম্যাচ থাকতো, আমরা যারা এখন আমার মধ্যবয়সী তারা জানতেন যে 1990 থেকে 94 সালে একটা ইয়ং ছেলেদের ট্র্যাডিশন ছিল বুড়ো আঙ্গুল থেকে ম্যাচের কাঠি ধরানো। ওকে, একটা কাঠি ম্যাচের যে অংশে ধরায় সেই অংশে রেখে বুড়ো আঙ্গুলটা সামনের দিকে ঠেলে দিলেই আগুনটা জ্বলে উঠতো। এটা একটা খেলা স্টাইল হয়ে গিয়েছিল। হ্যাঁ, ওইটা যার হাতে ম্যাচ থাকতো তার ওইটা প্র্যাকটিস ছিল, সে দূরে দাঁড়িয়ে ওইটা ওইভাবে ছুঁড়ে মারতো, ছুঁড়ে মারার সাথে সাথে গাড়িটা দাউ দাউ করে জ্বলে উঠতো। ভিতরে যাত্রীদের কি হতো? 4-5 জনের ভিতরে আমরা দলটা থাকতাম 4-5 জন। না, গাড়ির ভেতরে যারা যাত্রী থাকতেন না, যাত্রীরা সরকারি ওই যখনই সরকারি গাড়ির আপনার নেমে যেত আর কি। ওকে, যখন আমাদের প্রস্তুতি একজন যখন চাবি টেনে বের করা হতো তখনই বুঝে নিত ড্রাইভার বা যাত্রী যে এখানে একটা অপরাধ শুরু হয়ে যাচ্ছে। আর যেহেতু আন্দোলনের মুহূর্ত ছিল, ওরা আগে থেকেই জানতো এরকম ঘটনা বিভিন্ন বিভাগীয় শহরে ঘটতেছে, তখনই ওরা নেমে যেতেন। এরকম আমরা গাড়ি পোড়াতে থাকি একের পর এক, দিনে 4টা 5টা 6টা সরকারি গাড়ি, সরকারি সম্পত্তি। তখন কিন্তু এখন যেভাবে বুঝি আমার সরকার মানে বাংলাদেশের জনগণ, সরকার কিন্তু নিজের পকেটের পয়সায় কখনো ওই গাড়ি কেনেনি। আমরা সাধারণ জনগণ যারা রেভিনিউ দেই, আমাদের পয়সা দিয়েই ওই গাড়িগুলো কেনা হয়েছে পরবর্তীতে, বা আজ আমার অনুধাবন করতে পারছি। বিশেষ করে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান শুনতে শুনতে আমার এই অনুধাবনটা আরো কঠিন, আরো গাঢ়, ভিতর থেকে আরো গাঢ় হয়েছে। যাই হোক, এইভাবে গাড়ি পোড়ানোর অধ্যায় হতো। এক পর্যায়ে আমাদের লিডাররা ডিসিশন দিলেন সরকারি অফিস ভবন পুড়িয়ে দেওয়া। সেখানেও ঠিক সেম 3-4 জন করে আমরা একটা দলে বিভক্ত হয়ে যেতাম। দলে বিভক্ত হয়ে যাওয়ার পরে আমরা ওই সরকারি অফিসগুলো বেছে বেছে আমরা ঠিক ওই রকম পেট্রোল মারতাম। পেট্রোল মেরে আগুন ধরিয়ে দিয়ে কত প্রয়োজনীয় কাগজ চোখের উপরে দেখছি যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, চলে আসতাম। এরপর শুরু হলো স্প্লিন্টার ছাড়া বোম্বিং। আমাদের হাতে সুতলি টাইপের কিছু বোম ধরিয়ে দেওয়া হতো, যেটা ফাটলে কিছু হতো না, খালি আওয়াজ হতো। এটা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোম্বিং করা। 3-4 জনের একটা দল থাকতো বা 6 জনের একটা দল থাকতো, রিক্সা নিয়ে যেতাম, বোম্বিং করে একেবারে চলে আসতাম সামনের পরে। অনেক সময় আমি এখন ভেবে পাই না, তখন অনেক প্রশাসনের সামনে থেকে আমি চলে আসছি, কিন্তু আমাকে কিছু বলা হয়নি। কেন বলা হয়নি আমি জানি না। ওকে, এই যে অপরাধ, এইটা আমার রাজনৈতিক দৃষ্টির লেভেল থেকে আমাকে আমার জীবন থেকে একেবারে নিচে, আমি যে লেভেলে যাচ্ছিলাম, খেলাধুলা, আমার পড়ালেখা, তবে একটা জিনিস আমি যাই করতাম, আমি পড়ালেখাটাকে কষ্ট করে কন্টিনিউ করে গিয়েছিলাম। আমি ডিগ্রি পাস করি, নর্মাল বিকম। ওই ডিগ্রি পাস আমার ইচ্ছা ছিল আমি এইচএসসি তেও আমি সেকেন্ড ডিভিশন পাই, হায়ার সেকেন্ড ডিভিশন পাই। আমার সম্ভবত আমার নাম্বার ছিল 584 বা 84 অথবা 585, 15 নাম্বারের জন্য আমি ফার্স্ট ডিভিশন পাইনি। ওই রাজনৈতিক জীবনই আমাকে অনার্স পড়তে দেয়নি। ঘটনাটা আমি খুলেই বলি। 1992 সালে যখন আমি এইচএসসি পাস করি এবং অনার্স পরীক্ষার অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপ্লাই করি, তখনই খুলনার কোনো একটি কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়। ওই ছাত্র সংসদের নির্বাচনে আমার ওই সংগঠনের প্রার্থীকে জয়ী করানোর জন্য আমাদেরকে ওই কলেজে ফলস ভর্তি করানো হয়, শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। ভর্তি করিয়ে আইডি কার্ড করিয়ে দেওয়া হয় এবং ওইখানে ভোট দেই আমরা ওই ছাত্র সংসদে আমাদের দলীয় প্রার্থীকে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমি বুঝতে পারি আমি কত বড় ভুল সেদিন করেছিলাম। যেদিন নির্বাচন হয় সেই দিনই আমার অনার্স পরীক্ষার ভর্তির লাস্ট ডেট চাই। আমি আর অনার্সে ভর্তি হতে পারিনি। আমি শুধুমাত্র ওই রাজনৈতিক দলের নির্দেশনা বাস্তবায়ন করতে যেয়ে, ওই রাজনৈতিক দলের কমান্ড বাস্তবায়ন করতে যেয়ে আমি অন্য একটি কলেজে ভর্তি হয়ে, যেহেতু অন্য একটি কলেজে ভর্তি ছিলাম, আমার কাগজপত্র অন্য একটি কলেজে আটকা ছিল, আমি অনার্সে ভর্তি হতে পারিনি। তার 3 দিন পরে যারা ভর্তি হতে পারেনি তারা নর্মাল ডিগ্রি বিকম পাস বলে, বিকম পাসে ভর্তি হওয়ার একটা সুযোগ দেয়, সেখানে আমি ভর্তি হই। আমার জীবনের আরেকটি লেফট টার্ন হচ্ছে এটা। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে একটি এসএমএস পোলের আশ্রয় নিতে চাই। আতিক এখন পর্যন্ত যা স্বীকার করেছেন ওর জীবনের ভুলগুলো কিংবা অপরাধগুলো, সেটা বিশ্বাসের কোন পর্যায়ে রয়েছে আপনাদের আমরা একটু জানাতে চাই এবং আমরা জানতেও চাই। আপনি যদি মনে করেন যে আতিক যতটুকু বলেছে ততটুকু বিশ্বাসযোগ্য, রাজনীতির ছত্রছায়ায় আতিক যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেটা বাংলাদেশের অগণিত ছাত্রের ইতিহাস, তাহলে আপনি লিখবেন ইয়েস। আপনি যদি মনে করেন যে না, ও যেটা বলছে সেটা সত্য নয়, তাহলে আপনি লিখবেন নো। খুব মনোযোগ দিয়ে সবাইকে শোনার জন্য অনুরোধ করছি প্রিয় শ্রোতা। আমাদের 8920 নাম্বারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে লিখবেন ABC, ABC
স্পেস ইয়েস অথবা নো, ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, 2221 নম্বরে, 8920 নম্বরে নয়, কিন্তু পাঠিয়ে দিতে হবে 222 অর্থাৎ 2221 নম্বরে। SMS পোল নিয়ে কাজ করছে আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আমরা একটু পরেই কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। তারপর কি হলো আতিক? যাই হোক, আমি অনার্স ভর্তি হতে না পেরে ডিগ্রি ভর্তি হই। ডিগ্রি ভর্তি হওয়ার পরে তখন ওই যে আমি বললাম যে আমি যা কিছুই করি না কেন আমার একটা ট্র্যাডিশন ছিল, আমি পড়ালেখা করব, কন্টিনিউয়াস করে যাব। এবং যেহেতু আমি ডিগ্রি ভর্তি হই তখন আমাকে চিন্তায় মাথায় আসে যে আমি মাস্টার্স কিভাবে করব, আমি এমকমটা কিভাবে করব। যেহেতু আমার ডিগ্রি, তখন বাংলাদেশে একটা নিয়ম ছিল ন্যূনতম 6 লাগবে, এবং যে সাবজেক্টে আমি মাস্টার্স করব ওই সাবজেক্টে আমার 60 আপ নাম্বার লাগে। জি। তখন আমি রাজনৈতিক জীবন থেকে আস্তে আস্তে নিজেকে গুটায় আনতে থাকি, এবং ততক্ষণে আমার যে জীবন, আমার যে স্বপ্ন, আমার যে ছোটবেলার স্বপ্ন ছিল আমি একজন ফুটবল খেলোয়াড় হব, যা আমি 1994 সালে এত স্বপ্ন ছিল যে ম্যারাডোনার কানের দুল দেখে আমি আমার নিজের কান নিজে কান ফুটাই, যেটা আমার আছে। এবং আমার আম্মুকে আমার ঠিক ম্যারাডোনার মতো আমি রিং কানে দিতে আমি বাধ্য করি আমার আম্মুকে, জেদের বসে। আমি এত দূর আমার স্বপ্ন ছিল খেলোয়াড় হওয়ার, কিন্তু খেলোয়াড়ের জীবন তো আমার শেষ হয়ে গেছে। এখন যদি পড়ালেখার জীবনটা শেষ হয়ে যায় তাহলে তো আমার আর স্বপ্ন বলে কিছুই থাকবে না। যাই হোক, অনেক কষ্ট করে আমি ডিগ্রিটা, আমার ইচ্ছা ছিল ম্যানেজমেন্টে মাস্টার্স করব। তখন আমি খুব একটা পড়ালেখার দিকে আমি ঝুঁকে যাই বলতে গেলে। আমি তখনও রাজনীতি করতাম, আমি সারাদিন সন্ধ্যা রাত পর্যন্ত থাকতাম, রাত্রে এসে খুব গভীর রাত পর্যন্ত আমি স্টাডি করতাম। জি, স্টাডি করে ডিগ্রিটা আমি ওভারকাম করে আমি মাস্টার্সে ভর্তি হওয়ার মতো একটা রেজাল্ট পাই। ওকে, রেজাল্ট পাই এবং আমি ম্যানেজমেন্টে মাস্টার্সে ভর্তি হই 1995 সালে। কোথায় ভর্তি হন আপনি? খুলনা আজম খান কমার্স কলেজে। ওকে, ভর্তি হয় মাস্টার্সে। আমার যে লাইফের অপরাধের আরেকটা পর্যায়, সে শুরু হয় 1994 সাল থেকে। এখন আমি সেই দিকে যাই। ওকে, আমরা সেই জায়গাটায় যাব, তবে তার আগে আমরা জেনে নেব SMS পোলের রেজাল্ট। প্রশ্ন ছিল আপনাদের কাছে যে এইরকম কি বলা যেতে পারে ধ্বংসাত্মক রাজনীতি, ছাত্র রাজনীতি, যেটা ছাত্রদের ভবিষ্যৎকে নষ্ট করে দেয়, এবং সেই ভবিষ্যৎ একেবারে অন্ধকার ভবিষ্যৎ আমরা নিঃসন্দেহে বলতে পারি, সেরকম একজন যিনি আজকে আমাদের যাহা বলিব সত্য বলিবতে রয়েছেন, যিনি তার জীবনের স্বর্ণোজ্জ্বল ছাত্র জীবন কিভাবে বিসর্জন দিয়েছেন এই ছাত্র রাজনীতির পাল্লায় পড়ে, সেটা তিনি স্বীকার করেছেন। এই ব্যাপারটিকে আপনি কতটা বিশ্বাস করেন? আপনি যদি মনে করেন এটা সত্য তাহলে আপনি লিখবেন ইয়েস, আপনি যদি মনে করেছিলেন যে আপনি এটা মিথ্যা তাহলে আপনি লিখবেন নো। এই SMS পোলের রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি। কম্পিউটার কি বলছে চলুন আমরা একটু জেনে আসি। Yes, 97%. No, 1%. No comments, 2%. কম্পিউটার বলছে 97% মানুষ বিলিভ করে ইয়েস, 1% বলেছে নো এবং 2% নো কমেন্টস। প্রিয় শ্রোতা, আমি আবারও রেজাল্টটা বলতে চাই, 97% মনে করছে ইয়েস, 1% হচ্ছে নো এবং 2% হচ্ছে নো কমেন্টস। আপনি আতিক যে জায়গাটায় ছিলেন, যে বিষয়টাতে আপনি বললেন যে আপনার জীবনে সেকেন্ড টার্ন শুরু হলো, যে আরেকটা ভুলের দিকে আপনি ধীরে ধীরে যাচ্ছেন, চলুন আমরা সেখান থেকে শুরু করি। যখন আমি পড়ালেখার দিকে একটু মনোযোগ হই 1994 সালের দিকে, তখন আমি শহরে একটু এলাকায় থাকা শুরু করি। তখনই আমার বাড়ির সামনে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক তৈরি হয়। আচ্ছা, একেবারে বাড়ির সামনাসামনি। যেহেতু বাড়ির সামনাসামনি, সেহেতু একটু সময় বেশি পেতাম, সম্পর্ক তৈরি হওয়ার জন্য খুব দ্রুত তৈরি হয়ে যায়। জি। এইভাবে 1994 সালে আমি কন্টিনিউয়াস করতে করতে একটা সময় দেখা যায় যে ওই ছাত্রী, ওই মেয়ের যে হাউস টিউটর ছিল, তার সাথে ওই মেয়ের একটা অবৈধ সম্পর্ক, যেটা পরবর্তীতে বিয়ে পর্যন্ত গড়ায়। আমি একটু আপনাকে থামাচ্ছি। সম্পর্কটা কি আপনার সঙ্গে ছিল নাকি ওর হাউস টিউটরের সঙ্গে ছিল? আমার সাথে ছিল লাভ সম্পর্ক। আচ্ছা, ওই হাউস টিউটরের সাথে ছিল ফিজিক্যালি সম্পর্ক। এটা আপনি কিভাবে বুঝতে পারলেন? এটা হঠাৎ একদিন সন্ধ্যার সময় দেখা যাচ্ছে যে ওই বাড়িটায় হুজুর কাজী যাচ্ছে। জি। এবং এলাকায় কিছুটা জানাজানি হচ্ছে যে ওই বাড়ি কিছু একটা হচ্ছে, এবং রাত্রে জানা গেল যে হাউস টিউটরের সাথে ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। আমি অ্যাস্টনিশ, হাউ টু পসিবল ইট। আমার সাথে যার লাভ, আমি জানলাম না বিয়ে হয়ে যাচ্ছে। তখন আমি একটু খোঁজ নেই, যেহেতু এলাকার ছেলে আমি, সেহেতু আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানতে পারি যে ওই হাউস টিউটরের সাথে অবৈধ সম্পর্ক ওর বাবা মায়ের কাছে ধরা পড়ে। ধরা পড়ার সাথে সাথে ওই হাউস টিউটরের সাথে ওর বাবা মা ওকে বিয়ে দিয়ে দেয়। ওকে,
তারপর যেদিন এই ঘটনা ঘটে তার পরদিন থেকেই আমি বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধ যেটাকে আমি মনে করি আমি ড্রাগ নেওয়া শুরু করি। আমি ড্রাগের দিকে যাই। ওকে, আমি কিছু প্রশ্ন করতে চাই পর্যায়ে আপনাকে। আপনার জীবনের ফার্স্ট লাভ ছিল এটি? ফার্স্ট লাভ ছিল। ওকে, যে মেয়েটিকে আপনি লাভ করতেন তার সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল? বয়সের ডিফারেন্স ছিল 4 বছর। কতদিন আপনি তাকে লাভ করেছিলেন? 3.5 বছর আমার সাথে তার সম্পর্ক ছিল। এই 3.5 বছরের কোন একটি সময় আপনি বুঝতে পারেননি যে মেয়েটির সাথে তার হাউস টিউটরের অবৈধ সম্পর্ক না, রয়েছে? কোনোভাবেই বোঝা যায়নি। টিচার হাউস টিউটর মানে লজিং ছিল, ওদের বাড়ি থাকতো। আচ্ছা, কোনোভাবেই বোঝা যায়নি। আর তখনকার খুলনার রেস্ট্রিক্টেড ফ্যামিলি বলতে এখন যেমন কথা বলা যায় মোবাইল ফোন, তখন মোবাইল ফোন ছিল না। মোবাইল ফোন থাকলেও সবার হাতে ছিল না, খুব রেয়ার। এবং আমাদের সামনাসামনি বাড়ি হইলেও কথা হয়তো সপ্তাহে হয়তো 10 মিনিট বা 15 মিনিট। ওই শুধু দেখা সাক্ষাৎ, স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসতেছে, হাই হ্যালো বা সামনের পরে দেখা বের হচ্ছে, এইটুকুই। মানে তখনকার জীবন, মফস্বলদের জীবন ছিল এরকম। মানে লাভ করাই ছিল অপরাধ, বাবা মায়ের কাছে অপরাধ, সামাজিক অপরাধ হিসাবে একটা গণ্য ছিল। তখন এটা করা যাইতো না। জি, আপনি ড্রাগে যাচ্ছেন তার আগে আপনি কি মেয়েটার বিয়ে হওয়ার পরে আপনি মেয়েটার সাথে একবারের জন্য কথা বলেছিলেন যে তুমি কেন এটা করেছো? হ্যাঁ, আমার মেয়েটাই আমাকে ডেকে আমার সাথে কথা বলছে। কি ছিল, কি বলেছিল? মেয়েটাই আমাকে ডেকে কথা বলছে এবং আমাকে সরি বলতেছে। আমি আপনাকে বলি কি প্রিয়া ভাই, জি, যে এই ছোট্ট 4টা অক্ষর কি এইটুকুর জন্য যথেষ্ট? যেহেতু মানুষ লাভ করে একটা ইমোশন দিয়ে, নট রিয়েলিটি। সেখানে স্বপ্ন থাকে, হ্যাঁ, অনেক দূর যাওয়ার ইচ্ছা থাকে, অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, কল্পনা থাকে, সব মিলায়ে লাভটা হয়। সেইখানে সরি বলাটাই, সরি বলছে ঠিক আছে, যাওয়ার হয়ে গেছে। কিন্তু ওই মাইন্ড আমার, আমি তখন ওই এলাকার, ওই যে বললাম যে এলাকায় থাকা শুরু করলাম, আর রাজনৈতিক ভাবে আগেই পরিচিত ছিল কিছু অসৎ ছেলে, আমি ওদের সাথে এর আগে যেতাম না। টু বি অনেস্ট, আমার এলাকায় একটা সময় আমাকে বলবে, আমাকে এলাকায় একটা সময় খারাপ জানছে, কিন্তু একটা সময় পর্যন্ত তারা আমাকে ওই এলাকার সর্বমেধাবী সবচেয়ে ভালো ছেলে হিসাবে তারা জানতো। আমি রাস্তার থেকে গেলে, যেহেতু আমি খেলাধুলা করতাম, আমি পড়ালেখা করতাম, আমি ভালো রেজাল্ট করতাম, ওই এলাকার সর্বপ্রথম এমকম ডিগ্রিধারী ছিলাম আমি। ওকে, যেহেতু আমাকে সবাই খুব লাভ করত, সবাই খুব স্নেহ করত। সবে বরাতের সময়, ঈদের সময় জোর করে ধরে নিয়ে যে আমাকে বাসায় নিয়ে যেত। অনেক গার্জিয়ান আছে, যেহেতু আমি একটু চঞ্চল ছিলাম, আমি সবাই মানে আমার কিছু ভালো কাজ, যেমন আমি সন্ধানী ডোনার ছিলাম। যদি ওই এলাকা কেন, খুলনা শহরে কোথাও এ পজিটিভ রক্তের দরকার হতো, যদি কোথাও না পেত, আমাকে বলা মাত্রই আমি যে অবস্থায় থাকতাম আমি চলে যেতাম। আরো একটা ভালো কাজের উদাহরণ দিতে পারি আপনাকে আমি। 1992 সালে আমারই এক বান্ধবী ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে, ঈদের মার্কেটিং করে খুলনায় যাওয়ার পথে কালীগঞ্জে অ্যাক্সিডেন্ট হয় তার পরিবার সহ, এবং স্পট ডেড হয় তার মা এবং ছোট বোন এবং খালু, এবং তার ছোট ভাইয়ের 2টা পা ভেঙে যায়, এবং সে সেন্সলেস হয় না, কিন্তু সে তার পেলভিস থেকে ভেঙে যায়। এবং যশোর হাসপাতালে যখন থাকে, আমি যখন শুনি তখন থেকেই আমি আমার পরিবার ছেড়ে, যতদিন না মারা গেছে, সে এক পর্যায়ে 17 দিন পরে খুলনা মেডিকেল কলেজে এসে মারা যায়, আমি 17 দিনই তার কাছে ছিলাম। এবং ব্লাড পায় না, আমার তখন 2 মাস আগে আমি ব্লাড দিছি, আমি বাধ্য করি ডাক্তারদের ব্লাড নেওয়ার জন্য। প্রিয় শ্রোতা, এই জন্যই আমরা বলে থাকি, যাহা বলিব সত্য বলিবতে, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। একজন মানুষ যখন ভুল করেন তখন তার বিবেক ঘুমিয়ে থাকে, এবং সেই বিবেক যখন জেগে যায় তখন সে প্রতিনিয়তই শাস্তি পেতে থাকে। আজকে যে মানুষটা এখানে এসেছেন তার শাস্তির জায়গাটা আমরা জানবো, ধীরে ধীরে আমরা সেই জায়গাটায় যাচ্ছি। আপনি একটু আগে বলছিলেন যে আপনি ড্রাগ নেওয়া শুরু করলেন। হ্যাঁ, সেই জায়গাটায় আমরা ফিরে যেতে চাই। কি ড্রাগ নিতেন আপনি, কিভাবে নিতেন? আমি ফেন্সিডিল খেতাম। তখন ফেন্সিডিল খুব সহজলভ্য ছিল, মাত্র 60 টাকা 65 টাকায় পাওয়া যেত। কারণ আমার যে এলাকায় বাড়ি, এক জায়গা গল্লামারি, যেটা সাতক্ষীরা দিয়ে আসার স্ট্যান্ড, আর এক সাইডে সোনাডাঙ্গা স্ট্যান্ড, জি, ওইখান থেকে এই ড্রাগ গুলো আসতো মূলত। এবং আমার যে এলাকাটা, ওই এলাকাটায় ড্রাগের একটা মানে বলা যায় যে হোলসেল এলাকা বলা যায়। ওকে, এবং আপনার হয়তো জেনে থাকবেন যে এরশাদ শিকদারের সেই যে বিখ্যাত গান যে আমি তো মরে যাব, যে ক্লাবে হয়েছিল, ওই ক্লাবটা খুলনা শহরের প্রথম ফেন্সিডিল ব্যবসায়ী ক্লাব, সুপার ক্লাব হিসাবে গঠিত। ওই সময় ওখানে 35 টাকা দরে বিক্রি হইত। ওকে, 1992 সালে। সেটা 1994 সালে যখন আমি ড্রাগ নেওয়া শুরু করি, তখন এখানে 65 টাকা, 70 ওঠানামা করতো, 110, 120, 150 এইভাবে
যেহেতু ওই এলাকায় থাকতাম, রাজনৈতিক একটা এই সংগঠন ছিলাম, অনেক সময় ফিরিও পেতাম, অনেক Okay. বন্ধু বান্ধব ফিরিয়ে দিত। Okay. আমি ফেন্সিডিলটাই নিতাম এবং গাঁজাটাও সেবন করতাম, স্মোক তো করতামই। এইভাবে আমি এমকমটা আমি শেষ করি 1999 সালে। ওকে 1996 সালের ব্যাচ, তখন একটা সেশন জট ছিল ন্যাশনাল ইউনিভার্সিটির, আমরা কোনো গ্যাপ ছিল না, কিন্তু আমাদের পরীক্ষা শেষ হতে হতে বাংলাদেশের আন্দোলন সামাজিক প্রেক্ষাপট আমাদের 1999 সাল পর্যন্ত নিয়ে যায়। 1999 সালের 25শে ডিসেম্বর আমার মাস্টার্স পরীক্ষা শেষ হয়। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ওই মেয়ের থেকে আমি যখন ঘটনা ঘটে আমি অ্যাডিক্ট হই। 1994 সালে আমার মায়ের একটা অপারেশন হয় খুলনা মেডিকেল কলেজে। ওকে ইউটেরাসে টিউমার ছিল, অপারেশন হয়। আমার আম্মা যে বেডে ছিল তার পাশের বেডে একটা মেয়ে ছিল যার ফুসফুসে জটিল সমস্যা ছিল। ওকে ওই আম্মার কাছে যেতে যেতে ওই মেয়ে এবং তার ছোট বোন এখানে থাকতো। তাদের বাড়ি ছিল খুলনার থেকে একটু দূরে, আর একটু ডুমুরিয়া অঞ্চলে। জি তাদের পরিবার সবসময় আসতে পারতো না, তারা দুই বোন থাকতো। যেহেতু আমার আম্মা পাশে থাকতো আর সবসময় সচরাচর যাওয়া আসা করা যেত, সেহেতু ওর বাবা মায়েরা বিশেষ করে আমাদের কাছে ওই দায়িত্বটা দিয়ে যেত। ওকে একটা পর্যায়ে আমার সাথে ওই পরিবারের ঘনিষ্ঠতা হয় এবং ওই পরিবারের ছোট মেয়ের সাথে একটা ফ্রেন্ডশিপ হয়। আমার যে মেয়েটি অসুস্থ ছিল তার ছোট বোনের সাথে যেহেতু আমার ফ্রেন্ডশিপ হয়, সেই সূত্র ধরে আমি তাদের বাসায় যাতায়াত করতে থাকি এবং তারাও আমাদের বাসায় আসতে থাকে ফ্যামিলিগতভাবে, পরিবারগতভাবে। ফ্যামিলিগতভাবে মানে গার্জিয়ানরা কেউ আসা যাওয়া করে না, সেই মেয়ে দুইটা এবং তার ছোট ভাই আসতো এবং আমি যেতাম শুধু। জি যেতে যেতে যে মেয়েটি অসুস্থ ছিল সেই মেয়েটির জীবনের সমস্ত ঘটনা আমি জানতে পারি এবং আমাকে জানানো হয়। জানতে পারি এই যে ওর অসুস্থতার কারণে অনেক বিয়ের সম্বন্ধ এসে ভেঙে যায়। ভালো ভালো আর্মি পার্সন আসে, যেই জানতে পারে যে তার অসুস্থতার ফুসফুস জটিল আক্রমণ, ফুসফুসের কোয়ার্টার নষ্ট, বাম পাশের ফুসফুসের 4/1 নষ্ট, সে চলে যায়। তখন ওই ফ্রেন্ডশিপ, যেহেতু তারা পিঠাপিঠি বোন ছিল, সেহেতু আমি মানে নিরিবিলি কথা বললে ওরা সবসময় দুই বোনই থাকতো। তখন আস্তে আস্তে আমার একটা সিম্প্যাথি গ্রো হয় ওই বড় বোন অসুস্থ যার ফুসফুসের সমস্যা আছে তার প্রতি। প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনলাম। এ পর্যায়ে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, রাত 12টার সংবাদের বিরতি। মিনিট 5 পরে আমরা আবারও ফিরে আসব। আপনাদের সবাইকে বলতে চাই, আতিক আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করছে। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আমরা সবসময় বলে থাকি, তার জীবনের ভুল এবং তার জীবনের যে ভালো কাজগুলো সেগুলো কোনো না কোনোভাবে প্রাসঙ্গিকভাবে আজকে উঠে আসছে। আতিককে যারা দেখতে চান, আতিকের যেটা ক্ষতি করবেন এরকম একটি ছবি আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আরেকটি বিষয়, আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট কলামিস্ট, রাজনীতি বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদ। তিনি আমাদের আতিকের মানে আমাদের অতিথির যে অপ্রিয় সত্যগুলো আছে সেগুলো তিনি শুনছেন এবং অপ্রিয় সত্য প্রকাশের শেষ পর্যায়ে এসে আমরা তাকে ফোনে কানেক্ট করব। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরেই আমরা ফিরে আসছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আরো একবার মনে করিয়ে দিই, আপনি শুনছেন রবিবার রাতের আয়োজন যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আর জি কিবরিয়ার টিম, আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো অকপটে প্রকাশ করতে চান বিবেকের তাড়না বোধ থেকে, তাহলে আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে আতিকের মতো। আসার জন্য নিয়ম হচ্ছে, আপনি আপনার সেলফোনে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, 2221 নম্বরে। আমি আবারও বলছি 2221 নম্বরে সেলফোনে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, 2221 নম্বরে। চাইলে এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ওখানে আতিকের ছবি দিয়ে দেওয়া হয়েছে, আতিকের ডকুমেন্টস গুলো ওখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার অপ্রিয় সত্যে যেসব ডকুমেন্টস এর কথা সে বলেছে সেগুলো সেখানে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরে যাচ্ছি আতিকের কাছে। হ্যাঁ আতিক, তারপর
যেটা বলছিলেন যে ওই ভদ্রমহিলার সাথে আপনার এক ধরনের আত্মার একটা সম্পর্ক তৈরি হচ্ছিল। কি হচ্ছিল? আর আপনার যদি সমস্যা না থাকে তার নামটা কি আমরা জানতে পারি? তার নাম হচ্ছে মাহিম। মাহি। ওকে, তারপর? যাই হোক, এক ধরনের আত্মার সম্পর্ক তৈরি হতে থাকে। যেহেতু আমি জীবনে অপরাধমূলক কাজ করেছি, যত ঠিক ততোধিক ভালো কাজ করেছি, সেহেতু সবসময় আমি মানবিক ছিলাম। একটা মানুষের জীবনে ভালো মন্দ গুণ বলতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা 2-3 দিনও শেষ হবে না। অতএব আমি আমার যে অপরাধ, সে অপরাধগুলো আজকে আমি আপনাদের কাছে স্বীকার করতে আসছি, আমি সেইগুলোই বলতেছি। যাই হোক, ওই অসুস্থ মেয়েটার প্রতি একটা আত্মার সম্পর্ক, এবং সত্যিকার অর্থে আমি যখন ওই বাসা থেকে বের হয়ে আসতাম, তখন আমি চিন্তা করতাম যে আচ্ছা, কেউ যদি বিয়ে করে, বিয়ে করার পরেও তো এই ধরনের অসুস্থতা হইতে পারে মানুষের, তখন কি হবে? আচ্ছা, এই অসুস্থতার কারণে কি মানুষ, ওই মেয়েটাই শাস্তি পাবে? তাকে মানুষ ধিক্কার দিবে, তাকে ভালোবাসবে না, তাকে বিয়ে করতে এসে বারবার বিয়ে ভেঙে যাবে, কেন হবে? কেউ কি নাই? অবশ্যই আছে। ওই যে আমার ভিতরের যে একটা তাড়না আস্তে আস্তে আমি মেয়েটাকে লাভ করে ফেলি। টু বি অনেস্ট, আমি ওই মেয়েটাকে লাভ করে ফেলি, এবং ওইটা আমার দীর্ঘ 3 থেকে 3.5 বছর আমার লাইফ ছিল। ওই বাড়ি যেতাম, আমি সঙ্গ দিতাম, আমি সব জানতেছি, আমার সামনের পরে রক্ত পড়তেছে গলা দিয়ে, সব জানতেছি, কিন্তু আমি তাকে লাভ করি। ওকে। আমি দেখতেছি তাকে তার বাবা মা কোলে করে নিয়ে দৌড়াচ্ছে হাসপাতালে, আমিও যাচ্ছি সাথে সাথে। আমি দেখতেছি ডাক্তাররা তার যত পরীক্ষা নিরীক্ষা করতেছে, খুলনা 250 বেডে যত ইসলামী ব্যাংক হাসপাতাল পরীক্ষা, সব আমি দেখতেছি। তার যে অবস্থা, ডাক্তাররা তার বাবা মাকে বলতেছে, আমি পাশে দাঁড়িয়ে শুনতেছি যে সময় নাই, তারপর আমি তাকে লাভ করতেছি। আমি একটা সময় আমি নিজে সংকল্পবদ্ধ হলাম, বিয়ে আমি ওকে করবই। যেহেতু ও কথা প্রসঙ্গে একদিন আমাকে বলছিল যে আমি মারা যাবো ঠিকই, কিন্তু আমাকে বিয়ে হবে না, আমাকে একটা বাচ্চা হবে না। এই একটা মেয়ের যে জীবনের যে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, সবচেয়ে বড় স্বাদ, এইটা কি আমার পূর্ণ হবে না? এই কথাটা আমার সবসময় মাথা গভীরে, খুব গভীরে, মাথা গভীরে, বলবো না বুকে, একদম ব্রেনে সবসময় আমার বাড়ি খেত, ঝনঝন করে বাঁচত। যাই হোক, আমি আমার অপরাধের দিকটায় চলে আসি। আবার আমি ওই যে ড্রাগ নেওয়া শুরু করলাম, যেহেতু আমি তখন পড়ালেখা করি, আমার তো কর্মসংস্থান নাই, আমার আর্থিক নাই, আর যেহেতু আমার বাবা বড় ফ্যামিলি ছিল, আমি আগেই বলেছি, যেহেতু তখন আমার প্রথম শুরু হয় আমার বাবার পকেট থেকে টাকা নেওয়া এবং ড্রয়ার থেকে টাকা নেওয়া। জি। আমি টাকা নিয়ে যেতাম, টাকা নিয়ে ড্রাগ নিতাম, আমি বাড়ি এসে আমার বাবা আমাকে অনেক বকা দিত, আমাকে মারতো, আমার সহ্য করতে হতো। এই যে অপরাধের শুরু থেকে আস্তে আস্তে ছোট ছোট, কিন্তু এই ছোট ছোট গুলোই আমার জীবনে আজকে আমার এই পরিণতি আমি মনে করি। এই যেমন আমি আমার এক বন্ধুর বাড়ি গেছি, আমি বিছানার তলায় 500 টাকা পাইছি, আমি নিয়ে চলে আসছি, এটা নিয়ে আমি ড্রাগ নিচ্ছি। এই আমি কোন এক জায়গায় বাসা পাল্টে যাচ্ছি, ওখানে কোনো একটা মূল্যবান জিনিস দেখছি, আমি নিয়ে চলে আসছি। আমি তখন এতটাই অ্যাডাক্ট যে, আরো একটা কথা বলি, আমি যেটা বলতে ভুলে গেছিলাম, আমাকে ড্রাগটা ধরায়, তাকে ছোট করার জন্য তার নাম বলবো না, যেহেতু তার সন্তানের মাধ্যমে, তার সন্তান আমার জীবনে আমার প্রথম ড্রাগ। আমি তাকে শেয়ার করি আমার ওই মেয়ের যে ঘটনা, প্রথম যে লাভের ঘটনা আমার শেয়ার করার পরে, সে আমাকে ওই যে বললাম যে সুবার ক্লাব আমাকে নিয়ে যায়, নিয়ে যে ওইখান থেকে আমাকে ফিজিং খাওয়ায়, বলে যে দেখ এখন ভালো লাগবে, সব মনে থাকবে না। আমি আস্তে আস্তে দেখি যে আমি অন্য একটা জীবনে আমার একটা আচ্ছন্ন মোহবিষ্ট হয়ে পড়ি। তখন আমি আস্তে আস্তে ছোট ছোট অপরাধের দিকে চলে যাই, ঝুঁকে যাই। যাই হোক, এরকম অনেক অপরাধ করছি যেগুলো অনেক অজানা আছে। আমি আজকে সেই সব যাদের কাছে অপরাধ করছি, যাদের কাছে আমি, তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। অপরাধের ধরনগুলো একটু জানতে চাই আপনার কাছে, কি করতেন? তুই একটু আগে যেটা বললেন যে আপনি চুরি করতেন, 500 টাকা পেলেন, 500 টাকা নিয়ে আসতেন, আর কি কি করতেন? আমি ওই ধরেন একটা মোবাইল পেলাম, যেহেতু 96, 97, 98 দিকে তখন মোবাইল চলে আসছে, তখন ওই যে নোকিয়া মোবাইল গুলো, সিম্ফনি, ফিলিপস মোবাইল গুলো পাওয়া গেছে। আমি বাড়ি গেছি, একটা মোবাইল পেলাম, মোবাইল নিয়ে চলে আসছি। আনার পরে আমি ওইটা বিক্রি করে দিচ্ছি। দেখা গেল যে সেই সময় মোবাইলের দাম ছিল অনেক, একটা সিমের দাম ছিল অনেক, তা আমি বিক্রি করে দিচ্ছি অল্প টাকায়। আমি ওইটা নিয়ে ড্রাগ নিতাম। আমি আমার আম্মাকে খুব বকাঝকা করতাম, আম্মার কাছ থেকে টাকা নিতাম জোর করে, আমার আলমারি ভেঙে টাকা নিতাম, আব্বার ড্রয়ার ভেঙে টাকা নিতাম। আমার আব্বা সবসময় পাঞ্জাবি পায়জামা পরতো, পাঞ্জাবির পকেটে টাকা থাকতো, যে সময় কর্মস্থল থেকে ফিরে আসতো, আমি সুযোগ মতো আমি টাকা নিয়ে চলে আসতাম, এসে নিয়ে ড্রাগ নিতাম। যাক, ওই জীবনটা আমার 96, 97, 98 সালটা আমার গেল। আমি ওই সময় এই অপরাধগুলো করতে থাকি। আমি একটা জায়গায় এখনো পর্যন্ত অপরাধে ভুগি। আমার একটা বন্ধু ছিল, ওই সময় তার কাছ থেকে আমি কিছু টাকা নিই, যে টাকাটা পরবর্তীতে আমি তাকে ফেরত দিতে না পারায়
তার মা আমাকে সরাসরি অভিশাপ দেয়। ওহো, কত টাকা নিয়েছিলেন আপনি? 2000 টাকা নিয়েছিল। 2000 টাকা নেওয়াতে আমি ফেরত দিতে না পারায় আমাকে সরাসরি অভিশাপ দেয় এবং বলে, তুই তোর বউ বাচ্চা নিয়ে একদিন পথে নামবি। যাই হোক, পরে আসি সেসব ঘটনায়, যে আমার পরিণতির ঘটনা আমি পরে আসি। আস্তে আস্তে আগে আমার অপরাধগুলো আমি বলি আমার জীবনে। জি। পরবর্তীতে আমার যখন মাস্টার্স পরীক্ষা এসে যায়, তখন আমি অনুধাবন করতে পারি যে আমার সব শেষ। আমার ড্রাগ আমার জীবন নিয়ে যাচ্ছে, আমার খেলাধুলার স্বপ্ন শেষ, আমার যে রাজনৈতিক জীবন সেটাও আমি ডাইভার্ট করে চলে আসলাম, ওইখানেও কিছু করতে পারবো না। আমি বুঝতে পারলাম বড় বড় লিডাররা আমাকে ব্যবহার করছে, শুধুমাত্র আমাকে স্ট্যান্ড করার মতো কোনো অবস্থান তৈরি করতে দেয়নি তারা, আমি করতে গেলেও দেয়নি। আমি একটা পর্যায়ে ওই যে এলাকায় থাকতাম সে এলাকায় আমি সভাপতি হিসেবে থাকি, কিন্তু আমাকে স্ট্যান্ড করতে দেয়নি। ওই একই দলের একটা গ্রুপ আমাকে সভাপতি মনোনয়ন করে, আর একটা গ্রুপ আমার বিরুদ্ধে স্ক্যান্ডাল তৈরি করে, যে আমি যেন স্ট্যান্ড না করতে পারি। কারণ আমি স্ট্যান্ড করলে এখন বুঝি অনেক নেতা ছিটকে চলে যায়, অনেক নেতা ঝরে পড়ে, সেহেতু আমাকে স্ট্যান্ড করতে দেওয়া হয়। যাই হোক, ওইটাও ডাইভার্ট হয়ে গেল, খেলাধুলাও ডাইভার্ট হয়ে গেল। তখন আমি নিজের সাথে যুদ্ধ করি। আমি তখন দেখেছি অনেক আসক্ত আমার বন্ধু বান্ধবরা অনেক ট্রিটমেন্ট নিয়েছে, আমি নিজের সাথে। আমি আমার আম্মাকে, আমার বড় ভাইকে, আপনি ফোন করে জানতে পারলেন, আমি ডেকে বলি যে আমি এই অবস্থা, আমাকে তোমরা ঘরে আটকাও এবং আমার এই সিমটম গুলো আসবে, তোমরা ভয় না পেয়ে আমাকে এই ট্রিটমেন্ট গুলো দিবে। আমি বলি সেই ট্রিটমেন্টের কথা। যেমন আমি বলতাম যে আমি যখন খুব চিৎকার করব বা আমি যখন উঠে চলে যাইতে চাও, আমাকে তোমরা বেঁধে রাখবা, আমাকে তোমরা চেপে ধরে রাখবা বিছানার সাথে, এবং প্রচুর পানি ঢালবা আমার শরীরে, এবং রাত্রে আমাকে ঘুমের ট্যাবলেট দিবা। আমি খেতে পারতাম না, আমি কোনো কিছু করতে পারতাম না। আমার মনে আছে আমার মা একজন কাজের লোক রাখছে সারাদিন আমার গায়ে পানি ঢালার জন্য। এবং আমি 15 দিনের চেষ্টায় কি যন্ত্রণা, কি অমানসিক যন্ত্রণা আমি তখন পেয়েছি, আমি জানি। ঘুমাইতে পারি নাই, ভিতরে অমানসিক খেতে পারি নাই, আমার সারা শরীর গরমে, আবার কখনো হঠাৎ গরম প্রচুর, হঠাৎ খুব ঠান্ডা, শীতল হয়ে যেতাম। আবার যে সময় গরম হতাম তখন আমি চিৎকার করতাম, তখন আমার শরীরে পানি ঢালা হতো। তখন আমি রাত্রে ঘুমের ট্যাবলেট খেতাম। আমি নিজেই, যেহেতু আমি একটু এডুকেটেড ছিলাম, সেহেতু নিজেই আমি ওষুধের কথা বলতাম, আমি বাইরে ছড়াইতে দিতাম না। ঘুমের ট্যাবলেট খেয়ে আমি 15 দিন পরে স্বাভাবিক জীবনের প্রথম পর্যায়ে আসি। প্রিয় শ্রোতা, আমরা যেটা প্রচার করছি আজকে এখানে আতিকের জীবনের অপ্রিয় সত্যগুলো, আমরা আরেকবার একটু এসএমএস পোলে যেতে চাই। এসএমএস পোলের বিষয় হচ্ছে, ও যেটা বললো যে আমি প্রচন্ড ড্রাগ অ্যাডিক্ট ছিলাম, কিন্তু শুধুমাত্র নিজ মনোবল, নিজ ইচ্ছায় খুব অল্প সময়ে আমি সেই জায়গাটা থেকে ফিরে এসেছি। আপনি কি মনে করেন যে এই যে নিজ মনোবল, এই নিজ মনোবল যদি শক্তভাবে একজন মানুষকে স্রোতের এগেনিস্টে দাঁড় করিয়ে দেয়, তাহলে সে উইন করবেই করবে? নিজ মনোবল দিয়ে অনেক বড় ধরনের বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব, বিশেষ করে ড্রাগ থেকে উদ্ধার পাওয়া সম্ভব। তাহলে আপনি লিখবেন ইয়েস। আপনি যদি মনে করেন যে না, এটা সম্ভব না, এটার শুধুমাত্র নিজ মনোবল দিয়ে হবে না, এর জন্য আরো অনেক কিছুর প্রয়োজন, তাহলে আপনি লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, 2221 নম্বরে। আমি আবারও বলছি 2221 নম্বরে। আমরা একটু দেখতে চাই যে আতিকের যে অপ্রিয় সত্য, সেটার বিশ্বাসযোগ্যতার লেভেলটা এখন কোন জায়গাটায় রয়েছে। আমরা একটু পরে এসএমএস পোলের রেজাল্টটা জানিয়ে দেবো। হ্যাঁ, তারপর কি হলো আতিক? যাই হোক, সেটা 1998 সালের শেষ দিকের ঘটনা। আমার তখন মাস্টার্স পার্ট 1 চলে গেছে। মাস্টার্স পার্ট 1 রেজাল্ট খারাপ করছি, মানে 3rd ক্লাস পেয়েছি আমি। তখন আমার মাথায় আসে অনার্স করতে পারলাম না, ডিগ্রিটাও আমি খুব খারাপ রেজাল্ট করলাম, এসএসসি এইচএসসি তে ভালো রেজাল্ট। আমি যদি এখন মাস্টার্স পার্ট 2 তে আমি খারাপ করি, তাহলে আমার ভবিষ্যৎ একেবারে ড্যাম। তখন আমি নিজ মনোবলে আমি সেখান থেকে বের হয়ে আসছি। যাই হোক, 1999 সালে আমার মাস্টার্স পরীক্ষা শুরু হয়, জুন মাসে শুরু হয়, যেটা শেষ হতে হতে ডিসেম্বর। সেই সময় একটা আন্দোলনের মাস ছিল, আন্দোলনের বছর ছিল, যে কারণে 1 মাস পরে আমার পরীক্ষা, একটা পরীক্ষা হতো। 1999 সালের 25 ডিসেম্বর আমার পরীক্ষা শেষ হয়। 25 ডিসেম্বর পরীক্ষা শেষ হয়। 28 ডিসেম্বর যে মেয়েটি অসুস্থ ছিল, যার প্রতি আমার সিম্প্যাথি গরু বলেন, আত্মার সম্পর্ক তৈরি হয়, মাহিন, তাকে আমি 28 ডিসেম্বর সকালে ওই দিনই ডিসিশন নেই আমি ওকে বিয়ে করব। এবং ওই দিনই আমি ওকে, আমার কাছে কোনো টাকা ছিল না, মাহিনের একটা চেন ছিল, মাহিনকে আমি বাইরে বেড়াতে নিয়ে আসার কথা বলে আমি খুলনা টুটপাড়ায় কাজী অফিসে ওই চেনটা খুলনা হেলাতলা এক সোনার দোকানে বিক্রি করে আমি তাকে বিয়ে করে সরাসরি আমার বাড়িতে নিয়ে আসি। একটু জানতে চাই, বুঝি যে আপনি বিয়েটা করলেন মাহিনকে, তার ফ্যামিলি কি জানতো?
না, তখন তার ফ্যামিলি জানতো না। আপনার ফ্যামিলি কি তার আগে থেকে জানতো যে আপনি মাহিনকে লাভ করেন? একটা সম্পর্ক আছে জানতো, ওকে। যেহেতু আমাদের বাসায় আসতো, যাতায়াত তার ছিল। ফ্যামিলি জানতো যে দুই বোন এ কাকে কি করবে, মানে ফ্রেন্ডশিপ, কিন্তু যে ওই যে বিয়ে পর্যায়ে চলে গেছি বা আমরা বিয়ে পর্যায়ে চিন্তা করতেছি, এইটা তার ফ্যামিলি জানতো। ওকে। আমি সরাসরি আমার একমাত্র বোন, যেটা সৎ বোন, যেটা বড় মায়ের, যে আমি ওই বোনের বাড়ি নিয়ে যাই এবং ওই বোনের বাড়ির যে পাশে কাজী অফিস ছিল, সেই কাজী অফিসে রেজিস্ট্রি কাবিন করি এবং আমার বোনের যে শ্বশুর উনি আমাদের বিয়ে পড়ায় Okay. ওই কাজী অফিসে বসে। Okay. এবং পড়ায় দেওয়ার পরে আমি সরাসরি ওই মেয়েকে নিয়ে, মাহিনকে নিয়ে আমাদের বাড়ি চলে আসি। বাড়ি এসে আমার বাড়ির গেটের ধরে দাঁড় করিয়ে রেখে আমার আম্মা তখন রান্নাঘরে ছিলেন, আমার আব্বা কাজের ঢাকায় ছিল। ওকে, প্রিয় শ্রোতা, আমরা জানবো একটু পরে কি হলো, তবে তার আগে এসএমএস পোলের রেজাল্ট আমরা একটু জানবো। No comments. 5%. কম্পিউটার বলছে যে 87% মানুষ এটা বিলিভ করেন যে মনোবল দিয়ে ড্রাগ থেকে দূরে আসা সম্ভব। 5% নো কমেন্টস এবং রেস্ট অফ দেম যা রয়েছে 8% বলছে হচ্ছে নো। 8% মানুষ মনে করে যে না, শুধুমাত্র মনোবল দিয়ে ড্রাগ থেকে দূরে আসা সম্ভব না। যাই হোক, ড্রাগটা আসলে আমাদের আজকে মুখ্য বিষয় না, যে ড্রাগ থেকে কিভাবে আপনি দূরে সরে যাবেন বা দূরে সরে আসবেন। ড্রাগে মানুষ কেন যায় এবং ড্রাগটা কি করতে পারে সেটাই হচ্ছে ফ্যাক্ট। যারা ড্রাগের মধ্যে আছেন তারা যেভাবে ওখান থেকে দূরে আসতে পারেন না কেন, সেটাই হবে আমাদের জন্য কামনা যে আপনি সেটাই করুন এবং ড্রাগ থেকে আপনি বের হয়ে আসুন। কারণ ড্রাগের ফসল যে কত ভয়াবহ হতে পারে বর্তমান সমাজে আমরা সেটা দেখেছি, যে ড্রাগ নেয়ার জন্য কিংবা ড্রাগ না নিতে পেরে কিংবা ড্রাগ অ্যাডিক্ট এরকম কেউ তার বাবা মাকে খুন পর্যন্ত করেছে। যাই হোক, সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়, আমরা এখন পর্যন্ত জানি না আসলে কোর্ট কি রায় দেয়। আমরা ঐশীর কথা বলছি, আমরা সে বিষয়ে বরং নাই যাই। আমরা আজকে আতিকের জীবনের অপ্রিয় সত্য শুনছি, আমরা সেই জায়গাটাতেই ফিরে যেতে চাই। আতিক, আপনি বললেন যে আপনি বিয়ে করে আপনার মাহিন মানে ওয়াইফকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসলেন। হ্যাঁ, তারপর? নিয়ে আসার পরে আমি আমার আম্মাকে গিয়ে বললাম যে আম্মু, আমি তো একটা কাজ করে ফেলছি, আমি তো মাহিনকে বিয়ে করছি। তখন আমার আম্মু একটু অ্যাস্টনিশড হলো, বলে যে বিয়ে করছিস মানে? আমাকে হ্যাঁ বিয়ে করছি। আম্মু বিশ্বাস করে না। তখন আমি আম্মুকে বললাম যে আম্মু, সে তো বাইরে দাঁড়িয়ে আছে, তুমি ব্যবস্থা করো। তখন আমার একমাত্র আমাদের পরিবারে আমার বড় ভাইয়ের বিয়ে হয়, সে আমাদের ওই বাড়িতেই থাকে, সাথে বড় ভাবি নিয়েই থাকে। তখন আমার আম্মু রান্নাঘর থেকে বলে, যদিও আলাদা, জি, হাড়ি ছিল আলাদা, কিন্তু একটা প্লটের ভিতরে দুইটা ফ্ল্যাট। ওকে। ভাবিকে আম্মা ডেকে বললো যে বউ দেখো তো যে আতিকে বিয়ে করছে, বউ গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তখন আমার বড় ভাবি বাইরে এসে দেখে সত্যি একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং ভাবি চিনতো। সে ভাবি দুই একবার দেখছে, সে আমাদের বাসায় গেছে। ভাবি তাকে নিয়ে গেছে ঘরে নিয়ে, যে ভাবি ওই দিনকারা একটু মানে নর্মালি আমার ঘর যেটাকে বলে, যে বলতে গেলে যে বাসর ঘরটা একটু করে দেয়, সেটা সন্ধ্যা নাগাদ হয়ে গেছিল। আমার আব্বা ছিল না তখন, আমি ঘরে থাকি। আমার আব্বা আসে রাত 1:30 থেকে 2টার দিকে। আমার আব্বা ঢাকা থেকে ফিরে উনি যখন ঘরে খেতে বসেন, তখন আমার আম্মু আমার আব্বুকে বলে যে আতিক তো বিয়ে করে ফেলছে। বিয়ে করে ফেলছে মানে কাকে বিয়ে করছে? তা বলতেছে যে মাহিনকে বিয়ে করছে। তখন আমার আম্মু আমাকে ডাকেন, ভাবি আমাকে বলে যাও, আমি আমার ওয়াইফকে নিয়ে যাই। আব্বু খাওয়ার মধ্যে আব্বুর পায়ে সালাম নেই এবং আব্বু পাশে বসায় খাওয়ায় আব্বু কিছু উপদেশ বাড়ি দেন। কিন্তু আমার আম্মু এই বিয়েটা মেনে নিতে পারেননি। এটা ওই সময় আমি বুঝতে পারিনি। যেহেতু আমি একটা করে ফেলছি, ওই সিচুয়েশনে আম্মু কিছু বলেননি, কিন্তু আব্বুর সাথে আম্মু এই নিয়ে একটা বিরোধ সৃষ্টি হয় যে আব্বু কেন প্রিভিলেজ দিলেন আমাকে। যাই হোক, এইভাবে 3 মাস আমাদের ওই বাড়িতে কাটে। একটা পর্যায়ে আমার আম্মু বিরোধটা আব্বুর সাথে চরম পর্যায়ে চলে যায়, আপনাকে কেন্দ্র করে, আমাদেরকে সব ঘিরে। যেহেতু কথাটা বলি যে একসাথে খাওয়াটা আর হচ্ছে না আমাদের, আমার তখন রান্না করে খেতে হবে আলাদা। এখন যেহেতু আয় নেই, কেবল আমি মাস্টার্স পরীক্ষা দিয়েছি, রেজাল্ট আউট হয়নি, আর খুলনা শহরে তেমন কিছু পাওয়া যায় না। তখন ওই আব্বু আমাদের বাজার করে দিতেন। আচ্ছা, আমরা ওই আমার রুমে বসে স্টোভ যেটাকে বলে, স্টোভে রান্না করে খেতাম। যাই হোক, যখন দেখি যে এখন তো সম্ভব না, একটা কিছু করতে হবে আমাদের জন্য, আব্বু আম্মুর খুব সমস্যা হচ্ছে, তখন আমি এই মাহিনকে নিয়ে ঢাকায় চলে আসি। ওকে। ঢাকা মিরপুর 12তে চলে আসি। আমার এক পরিচিত লোকের কাছে এসে আমি ঢাকা মিরপুরে একটা গার্মেন্টসে কাজ নেই। আচ্ছা, কোয়ালিটি কন্ট্রোলারের 1700 টাকায় কাজ নেওয়ার কিছুদিন পরে জানতে পারি আমার ওয়াইফ কনসেপ্ট করছে।
কিবরিয়া ভাই কি বলবো, যখন জানি তখন আপনি জানেন যে সেই 2000 সালের ঘটনা। সেই সময় 1700 টাকায়ও ঢাকা শহরে কিছু না, একটা রুম ভাড়া 650 টাকা সেই মিরপুর সিরামিক রোডে নিত। একদিকে তো টাকার এক ধরনের দৈন্যতা ছিলই, কিন্তু একইভাবে এটা একটা সুখের খবরও যে মেয়েটিকে আপনি বিয়ে করলেন তার স্বপ্ন পূরণের জন্য, তার একটা সন্তান হবে, হ্যাঁ। সেই সন্তানের সে কিন্তু মা হতে যাচ্ছে, একই সাথে আপনি বাবাও হতে যাচ্ছেন। একই সাথে সুখের খবর, আবার একই সাথে চিন্তারও বিষয় যে এরকম একটা খুবই ফ্যামিলি। চিন্তার বিষয়, মানে চিন্তার বিষয়। আমি যখন প্রথম, আমি বড় ডাক্তার দেখাতে পারিনি, আমি সূর্যের আলো ক্লিনিক যখন ছিল মিরপুর, আমি যখন নিয়ে গেছি তখন ডাক্তাররাই আমাকে বকাবকি শুরু করলো যে আপনি এই মেয়ে এই অসুস্থ, এর ভিতরে আপনি নিলেন। তখন আমি ডাক্তারকে বললাম যে ডাক্তার সাহেব, আমি তো নিতে চাইনি, কিন্তু তার শখই হচ্ছে বিয়ে করা এবং একটা সন্তানের মা হওয়া, যে কারণে সে আমাকে না জানায় আমি তাকে যে ব্যবস্থাগুলো দিয়েছিলাম সে ব্যবস্থাগুলো সে উইথড্র করে সে কনসেপ্ট নিজেই করছে। এখন আমি তাকে কোনো ব্যবস্থা নিতে চাইলেও নিচ্ছে না, বাধ্য হয়ে, যেহেতু এটা নেওয়া ঠিকও হবে না, সেহেতু বাধ্য হয়ে এখন যা হোক এই মেয়ের সাথেই আপনি কথা বলেন, দেখেন সে যাই হোক, সে বলতেছে আমার যাই হোক, আমি দেখতে চাই কি হয়। একটা মনোবলের উপরে আমি আগালাম। এখন যেহেতু আমার এই অবস্থা, আমার আর্থিক দৈন্যতা, আমার অবস্থা খারাপ, যে একদিকে আমার ওয়াইফ প্রেগনেন্ট, ওষুধও লাগবে, খাবারও লাগবে, সেটা আমি কি করলাম, আমি ওভারটাইম করা শুরু করলাম। ওই ওভারটাইমের ভিতরে যখন রাত্রের বিরতি দিত তখন আমাদের কিছু খাবার দিত, এই 1 প্যাকেট চকলেট দুধ দিত, 2টা ডিম দিত, না হলে একটা কলা দিত। এইগুলা আমি না খেয়ে ওইখানে রেখে দিতাম, এবং যখন বের হয়ে আসতাম তখন আমি ওইগুলো নিয়ে আসতাম। প্রতিদিন চেক আপে আমার ওইগুলো, ওই যে দারোয়ান, যে গার্মেন্টস এর যে নিয়ম আছে, দারোয়ান লাস্টে বেরোনোর সময় চেক করলে ওইগুলো পেত প্রতিদিন। এইগুলো পেত এবং নিয়ে আসতাম। ওই যে পেত, ওই পাওয়াটা যে প্রতিদিন ওইগুলো পাচ্ছে, ওই দারোয়ান যে আমার যে পরিচিত প্রোডাকশন ম্যানেজার, ওনার কাছে বলে দিল। বলে দেওয়ার পরে আল্লাহর রহমতে আমার ওই কোয়ালিটি কন্ট্রোলারের থেকে 1 মাস 17 দিন পরে আমি সুপারভাইজারে, পাশের একটা গার্মেন্টস এখনো আছে মিরপুর 12-তে, সেইখানে সুপারভাইজারে আমাকে উনি রিকমেন্ড করে ঢুকিয়ে দেওয়া হয়। তখন আমার বেতন আসে ওই সময় 6500 টাকা। ওকে, তখন আমি একটু আর্থিক হই, কিন্তু যেহেতু আমি অনেক অপরাধ করছি, অনেক করছি, আল্লাহ আমার এই সুখ হয়নি। মাত্র 3 মাস, 3.5 মাসের মাথায় আমি জন্ডিসে আক্রান্ত, প্রচন্ড রকমের। এবং একটা সময় বাচ্চা প্রসব করার সময় চলে আসে, আমার ওয়াইফের সময় চলে আসে। যেহেতু আমি ঢাকা শহরে একা, মেয়ে অসুস্থ, তখন আমাকে অনেকে পরামর্শ দেয়, তুমি চাকরি করে কি করবা, মেয়েটা অসুস্থ, হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তুমি তোমার বাড়ি চলে যাও, অথবা মেয়ের বাড়ি যাও, দ্রুত নিয়ে যাও। তখন আমি একটা পর্যায়ে 1 মাস 15 দিনের স্যালারি রেখে আমি চলে যাই খুলনায়। খুলনায় যে আমি যে আমার শ্বশুর বাড়ি, আমি সেখানে নিয়ে যেয়ে বলি। তখন 7 মাস 7.5 মাস চলছে। আমি তখন একদিকে বাবা হব, সেটা একটা খুশির বিষয়, তার থেকে বেশি চিন্তাও হয়ে গেল যে কি হবে। ডাক্তাররা বলছে যে এইখানে একটা দুর্ঘটনা ঘটার খুবই সম্ভাবনা, আবার সিজার করতে হবে। আমি বেকার, আমি 1 মাস 15 দিনের স্যালারি রেখে চলে গেছি, আর যা পেতাম তাতে আমার এইখানেই ওই খেয়ে দিয়ে আর ডাক্তার খরচ দিয়ে তাতে আর কোনো সঞ্চয়ই থাকতো না। যেহেতু অসুস্থ আগের থেকে এসেছি, অসুস্থতার জন্য একরকম মেডিসিন আমাকে দেওয়াই লাগতো 24 আওয়ার্স, মানে 12 মাস, মানে মাসের 30 দিন, এবং প্রতিদিন ডেইলি একটা রেগুলার ওষুধ থাকতোই। যে ফুসফুসে যে সমস্যা জটিল, যে 1 কোয়ার্টার যে নষ্ট হয়ে গেছিল, এটা থাকতোই। ওই যে বিয়ের পর দিন থেকেই আমার ওইটা রানিং করে যাচ্ছে। এবং ডাক্তার কি বলেছিল যেটা কখনোই ভালো হবে না, এভাবেই একদম, মানে ভালো হওয়ার কোনো নাই, এটা যেটা হওয়ার হয়ে গেছে। ফুসফুস, কৃত্রিম ফুসফুস বলে কোনো জিনিস নাই পৃথিবীতে, ওয়ার্ল্ডে। এটা যা হওয়ার হয়ে গেছে, একটা করতে পারেন আপনি এটাকে কেটে ফেলে দিতে পারেন, রাইট সাইডটা যেন না ধরে, তখনকার পরামর্শ। এখন আমি ওই মুহূর্তে আমার অ্যাবিলিটি নেই, অ্যাবিলিটি থাকলেও ওই সময় ওই যে মেয়ে আমার ওয়াইফ মাহিন, ও এটা সম্মতি না, যা হচ্ছে টুকটাক প্রায় জ্বর আসতো, কাশি হতো, শ্বাসকষ্ট হতো, ওষুধের মাধ্যমে আর কি এগুলা করা হতো। একটা পর্যায়ে আমার শ্বশুর বাড়ির থেকেও আমাকে কোনো হেল্প করলো না, কিন্তু ওইখানে থাকতে দিল, আমার বাড়ির থেকেও আমাকে কোনো হেল্প করলো না। আমি আমার বাড়ি থাকতাম আর মাঝে মধ্যে শ্বশুর বাড়ি যেতাম। যেদিন আমার বাচ্চা প্রসব হওয়ার সময় আসে, তখন হাসপাতালে না নিয়ে আমার শ্বশুর শাশুড়ি একটা দায়, গ্রামের যে দায় বলে,
সে দায়ী তাকে ডাকে ওই অসুস্থ মা। আমি বারবার বলি যে অন্তত স্বাস্থ্য কমপ্লেক্স আমি নিয়ে যাই, হবে না। আমার শাশুড়ি বলে যে না, আমার যতগুলো ছেলে মেয়ে, আমার ওয়াইফ প্লাস 6 বোন, 3 ভাই, অর্থাৎ 9 ভাই বোন, তার মানে সবগুলাই আমার এই দায়ী দ্বারা হয়েছে, এও সমস্যা নাই। 9 জনই হয়েছে এই দায়ী দ্বারা, সমস্যা নাই, ঠিক হবে। তা সন্ধ্যে কিবরিয়া ভাই সন্ধ্যে 7টার সময় পেইন ওঠে যে দায়ী সন্ধ্যে 7টার সময় আমাকে ডিক্লেয়ার বলে যে আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই তুমি বাবা হচ্ছ। কিবরিয়া ভাই কি বলবো যে সারা মানে ওই সন্ধ্যে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4:30 যখন বাজে তখন দায়ী এসে বলে কি যে আমি আর পারতেছি না। ও মাই গড, ও মাই গড। আমার ওয়াইফকে সেই কুসংস্কারের জায়গায় এই কখনো এনে আমার পায়ের পা ধোয়া পানি খাওয়ায়, কখনো চৌকাটের ধোয়া পানি খাওয়ায়, ময়লা পানি খাওয়ায়। আমি যদিও মানে এডুকেটেড পার্সন ছিলাম, আমি নিজেকে আমি যেহেতু আমার হাত পা বাঁধা ছিল, আমার কাছে টাকা ছিল না, এবং আমার শ্বশুর শাশুড়ি ওইখান থেকে যা হবে বাড়ির ভিতর থেকেই হোক, যা হওয়ার তাই হোক। এবং আমি নিজে মানে আর যখন এই কথা বলছে তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। তখন আমি একটা শাউট করছি, শাউট করে তখন আমার যে শালা, ছোট শালা মানে ছোট ভাই ছিল, তখন আমি আমার শ্বশুরকে যে আমি কেঁদে ফেলি, যে বলি যে আব্বা আপনি ওই ওর ভাইকে একটু বলেন, মাইনের ভাইকে একটু বলেন আমার সাথে যেতে, এখানে গাইনি ডাক্তার কোথায় থাকে, বাকিটা আমি দেখতেছি রাত্রেবেলা। তখন ওই আমার শ্বশুর ওই সময় আর কি আমার আকুতি দেখে তখন ওই আমার শালা, আমার যে ওয়াইফের ছোট ভাই, ওকে বলে যে যা একটু নিয়ে যা। তখন ওই যে ডুমুরিয়া বাজারে ওইখানে যে গাইনি থাকতেন, তখন ওই নিচে দাঁড়ায় শাউট করে চিৎকার করে কান্না করছি, আর ওই আমি ডাকছি, তার নাম ছিল সুফিয়া, যে সুফিয়া আপা আপনি একটু বের হন। তখন 4:30 বাজে, আজান দিবে বাপ। তখন সুফিয়া আপা বের হয়, বের হয়ে বলে কি হয়েছে, তখন আমি বলি এই অবস্থা। তখন এই অবস্থা বলার পরে যে তুমি লেখাপড়া কত দূর করছো, তখন আমি বলি যে আমি এমকম পরীক্ষা দিছি, এমকম পাস। যে আমি বলছি তখন সুফিয়াও আমাকে যে তোমার লেখাপড়ার সার্টিফিকেট গুলো আমাকে নিয়ে আসবে, আমি ছিঁড়ে ফেলবো, হ্যাঁ, আর তাড়াতাড়ি তুমি এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এটা এখানে তো এখন পাবা না, অমুক জায়গায় যাও, হালিম নামে এক দোকানদার আছে, ওই বাড়ির সাথে ফার্মেসি, আমার কথা যেয়ে বলো, ডাকো, উনি ওষুধগুলো দিবে, দ্রুত এই ওষুধগুলো নিয়ে এসো। উনিও কিছু ইনজেকশন আর স্যালাইন দিয়েছিলেন। আমি দ্রুত ওই হালিম সাহেবের বাসায় যাই। আর সুফিয়া উনি চিনতেন, আমার শ্বশুর বাড়ি চিনতেন, যেহেতু গ্রাম এলাকা, মফস্বল এলাকা, আর আমার শ্বশুর একজন সরকারি চাকরিজীবী ছিলেন এবং উনিও হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতেন এবং ওই ডাক্তার হিসাবে পরিচিত ছিলেন। সেই হিসাবে উনি সুফিয়া আপা চিনতেন। বলো যে আমি যাচ্ছি, তুমি ওষুধগুলো নিয়ে আসো। তখন আমি ওই হালিম ভাইকে অনেক যে রিকোয়েস্ট করার পরে উনিও টেরাগারাগি করে, যে ওষুধগুলো দেখে উনি বুঝতে পারে যে কি সিরিয়াস অবস্থায় আছে রোগী। তখন উনি আমি নিয়ে আসি, নিয়ে আসার পরে যেটাকে একটা মাইনর অপারেশন বলে, সেই মাইনর অপারেশনের মাধ্যমে আমার বাচ্চাটাকে যখন মানে বাচ্চাটা হয়, কি বলবো যে আমি ভয় পাইছিলাম। সত্য কথা বলতে পুরো নীল একটা জড়বস্তু, মাথাটা 1.5 ফিট থেকে 2 ফিট, 1.5 ফিট থেকে 1.5 ফিট মতো লম্বা, বাচ্চাটাকে বাইরে এনে ঝাঁকাচ্ছে। তখন বাজে 5টা, সোয়া 5টা, কেবল হালকা হালকা। তখন বাচ্চাটাকে বাইরে এনে ঝাঁকাচ্ছে। তখনই আমার মাথায় আসে যে আল্লাহ, এই শাস্তি কেন আমাকে দিচ্ছ? তাহলে কি আমি মানুষের সাথে যে অন্যায়গুলো কাজ করেছি, আমি যে অপরাধগুলো করেছি, সেইগুলোর পরিণাম এই? তখন মানে এতটা ডিপলি না, এখন যে ডিপলি আমি যে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান শুনে অনুধাবন করতে পারি, তখন কিন্তু ওইটা আমি কিন্তু তখন যাই হোক তখন কেঁদে ফেলি। কেঁদে ফেলার পরে সুফিয়া আপা আমাকে বলে যে আর কিছুক্ষণ হলেই তুমি খুব সমস্যা হতো, যাই হোক আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, আর এই মাথা লম্বা নিয়ে তুমি চিন্তা করো না, এটা একটা কাপড়ের পুটলি বানায় শোয়াইলে ঠিক হয়ে যাবে। যাই হোক আমি ওই করলাম, পরে ঠিক হলো। বাচ্চাটা বেঁচে ছিল, কিন্তু এক ধরনের শারীরিক ডিসঅর্ডার ছিল, ডিসঅর্ডার ছিল, এবং শরীর নীল ছিল, মানে মারা যাওয়ার পর্যায়ে ছিল আর কি। ওহো, হায়াত মউত আল্লাহর কাছে, মানে যে পুরো শরীর নীলছে, পুরো শরীরটাই নীল, মানে যে একটা হইলে যে নবজাতক হইলে যে সাদা বা লাল দেখা যায়, যে রক্ত মানে বিলাটটা পুরো হিম হয়ে গেছিল, ঠান্ডা হয়ে গেছিল, নীল হয়ে গেছিল। মানে আপনি 7টা থেকে গোনেন, প্রায় 8-9.5 ঘন্টা যদি কষ্ট পায় তাহলে কি হতে পারে। জি, যাই হোক নর্মালি হইল, আমার ওয়াইফও ঠিক থাকলো, আমি অ্যাস্টোনিস। যাই হোক হয়তো কোনো ভালো কাজ কোথাও করছিলাম, যে কারণে আবার খারাপ কাজের জন্য মানে বিধাতার যে বিধান, সেই নিয়তি আমার কাছে আসলো। যাই হোক এইভাবে 3 মাস পরে হঠাৎ আমার বাচ্চার মাথায়, ঠিক যেখানে লাফায় বাচ্চার যে মাঝখানটা, জি জন্মের পরে যে লাফায় যে দেখা যায়, ওইখানে রক্তের একটা টিউমার দেখা দিল, ছোট ছোট গুড়ি গুড়ি লাল রক্তের, যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় হিউম্যানজিওমিয়া টিউমার। আমি প্রথমে বুঝলাম না, যেহেতু আমার শ্বশুর হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতেন, উনিও এই ট্রিটমেন্টটা শুরু করলেন।
প্রথমে আমাকে নিতে দিলেন না, নিব কিভাবে, আমি তো তখন বেকার। তারপরেও আমি ওই যেভাবে হোক আমি একটু জোগাড় যন্ত্র করে খুলনা শিশু হাসপাতালে নিয়ে গেলাম। জি। শিশু হাসপাতালে নেওয়ার পরে তখনকার এখন প্রয়াত ডাক্তার খায়রুল ইসলাম সাহেব যখন বেঁচে ছিলেন তখন উনি আমাকে ডেকে বললেন যে বাবা তুমি কি করো? আমি বললাম যে এই করি। তা বলতেছে যে এটা তো একটা কঠিন জটিল অসুখ, এটা তো হিউম্যানজিমা রক্তের টিউমার, এখানে এসে রক্ত যাতায়াত করতে পারতেছে না, এখানে এসে আটকে যাচ্ছে, এখন কিছু করার নেই, এখন নরমাল ট্রিটমেন্টে যাইতে হবে, ওষুধে যাইতে হবে, এটা যখন তার 15 থেকে 16 বছর বয়স হবে তখন তুমি এটাকে অপারেশন করায় নিতে পারবে, তার আগে তুমি পারবে না, যেহেতু মাথার চারা শক্ত হতে হবে সেজন্য সেই করতে হবে। যাই হোক, এইভাবে আমি দিন কাটাচ্ছি। তখন আমি একটা ওষুধ কোম্পানিতে ঢুকি, এপিসি ফার্মাসিউটিক্যালস। ওকে, আপনার যে আইডি কার্ড, সেই আইডি কার্ডটা আমাদের এখানে আছে। এই ওষুধ কোম্পানি কি এখন পর্যন্ত আছে? না, আমি নাই, এটা আমার ওটা 2005 সালে, আমার 4 সালে আমার চাকরি আমি ছেড়ে দিই। না, সেটা ঠিক আছে, কিন্তু এই কোম্পানিটি এখন পর্যন্ত আছে? হ্যাঁ, কোম্পানি আছে। ওকে, কোম্পানিটা ছিল হচ্ছে এপিসি ফার্মাসিউটিক্যাল লিমিটেড, সেখানে তিনি এক্সিকিউটিভ অফিসার হিসেবে। আমি অল বাংলাদেশটা চালাইতাম এই এপিসি ফার্মাসিউটিক্যালে। ওই সময়টাতে আপনি সেকেন্ড ম্যান ছিলাম। ওকে, তারপর কি হলো? আমি এপিসি ফার্মাসিউটিক্যালসে ঢুকি আমার তখন আমার একটু রাজনৈতিক পরিচয় কাজ দেয়, যেহেতু এই প্রতিষ্ঠানটার পরিচালক ছিলেন যে একজন ডাক্তার, তিনি ওই সংগঠনটার সাথে জড়িত ছিলেন। জি। তারপরেও আমার কর্মদক্ষতার জন্য আমি ওই পদে আসিনি, কিন্তু আমাকে বেতন দেওয়া হয় খুব কম, 4200 টাকা। ওকে। তখন যে আমলে 4200 টাকা খুবই কম, কিন্তু আমার নিজের বাড়ি ছিল বলে আমি সেটা করতে পারছি। যাই হোক, কিভাবে বলবো, আমার যেহেতু আমি সেকেন্ড ম্যান ছিলাম, সেকেন্ড ম্যান থাকার কারণে আমি 2টার আগে কখনো আমি বাসায় যেতে পারি নাই। 4.5 বছর আমি এখানে জব করছি, আমি সকাল 9টার আগে আমাকে ঢুকতে হয়েছে, আমি দুপুরে টেবিলে ঘুমায় পড়ছি, কিন্তু আমি 2টা 2:30, যেহেতু ওষুধ কোম্পানিতে যারা চাকরি করেন তারা জানেন যে সর্বশেষ রাত্রে একটা লায়াবিলিটি শিট যেটাকে বলে, যে বাজার পরিস্থিতি কি এখন আজকের দিন শেষে, কত টাকার ওষুধ মার্কেটে আছে, কত টাকা পেলাম, কত টাকা গেছে, কতদিন হয়ে গেছে বয়স, ডিউজ হয়েছে কতদিন, এই একটা লায়াবিলিটি শিট বলে কম্পিউটারে বের করতে হয়। এইটা রাত 11টা 12টার আগে বের করা যায় না, কারণ বাজার থেকে এসে পরিবহনে টাকা আসতো, সারা বাংলাদেশ থেকে অর্ডার আসতো, অর্ডার আবার যাইতো রাত 9টার সময় এসে পরিবহনে, তারপরে সমস্ত ডকুমেন্টস দিয়ে ওই শিটটা তৈরি করতে হতো। ওই শিটটা তৈরি করার পরে এমডি সাহেবের সাথে ওইটা নিয়ে অ্যানালাইসিসে বসতে হতো পরের দিনের কার্যক্রম সম্পর্কে। এইটা করতে করতে 2টা 2:30 3টা বেজে যেত, এবং শুক্রবার বলে কোনো দিন ছিল না। ওই এপিসি ফার্মাসিউটিক্যালসে এখনো যারা চাকরি করেন তারাও জানেন শুক্রবার বলে কোনো দিন নেই। যাই হোক, আমি ওইখানে চাকরি করলাম, কিন্তু আমার যে এই যে অসুস্থতা, আমার ওয়াইফের যে বাম পাশের ফুসফুস ল্যাক হচ্ছে আস্তে আস্তে, এটা কিন্তু ওই যে কোয়ার্টার নিয়ে আমি শুরু করলাম জীবন, আস্তে আস্তে প্রতি 1 মাস 2 মাস পর অসুস্থ হয়ে পড়ে, আমি ডাক্তারখানায় শিফট করি, খুলনা মেডিকেল কলেজে শিফট করি। তখন দেখা যায় যে ওই যে এক্সরে রিপোর্টে দেখা যায় যে হাফ তার থেকে একটু বেশি আস্তে আস্তে নষ্ট হচ্ছে, লেফট লাঞ্চটা আস্তে আস্তে ডিস্ট্রয় হওয়ার পথে। এইভাবে করতে 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 একটা পর্যায়ে এসে 2010-11 সালের মাথায় আমার ওয়াইফের পুরো লেফট লাঞ্চটা কোলাপস করে ফেলে, একেবারে প্রচুর অসুস্থ হয়ে যায়, 2 দিন পর পর অসুস্থ হচ্ছে, প্রচুর ওষুধ লাগতেছে, বারবার ডাক্তার কাছে নিয়ে যাওয়া লাগতেছে, কি হয়ে যায়। তখন কি করব কিছু চিন্তা করে পারতেছি না। তখন আমি এনজিওতে চাকরি করি, যে এনজিওর হেড অফিস 32 নম্বর ধানমন্ডি। এপিসিটা কি ছেড়ে দিলেন? এপিসি থেকে ছেড়ে দিলাম। ওকে। এপিসি ছেড়ে দিয়েছি 2005-06-তে, যেহেতু আমার 4200 টাকা আমার হয় না, 4200 টাকার থেকেই ওঠে না কখনো। জি। এখনো পর্যন্ত যারা চাকরি করে খুব কম টাকা, যেহেতু লোকাল কোম্পানি, ওষুধও খুব কম চলে, ঢাকায় শুধুমাত্র চলে মিডফোর্ডে পাইকারি লেভেলে চলে। আমি তখন ওই চাকরি ছেড়ে দিয়ে একটা এনজিওতে ঢুকলাম। এনজিওতে ঢোকার পরে আমি তখন স্যালারি 11,200 টাকা পাওয়া শুরু করি। আমার পক্ষে একটু সহজ হয় আমার ওয়াইফের ট্রিটমেন্ট চালায় নেওয়া। আমি একটা কথা বলতে গেলে কি, যে আমি যা আয় করতেছি, আমার কোনো সঞ্চয় নেই, উল্টে আমার দেনা করতে হচ্ছে। কারণ এদিকে আমার বাচ্চা অসুস্থ, মাথায় টিউমার, এদিকে বাচ্চার পড়ালেখা, এদিকে আমার ওয়াইফের অসুস্থ, কি অসুস্থ, সে জটিল, লেফট ক্লাস করে গেছে একেবারে। ডাক্তারের কাছে নিয়ে গেলেই বলে যে নামাজ পড়ো না, আল্লাহ আল্লাহ করো। 2 দিন 1 দিন পর শ্বাসকষ্ট, জ্বর, প্রচুর জ্বর, 102-103 জ্বর উঠতেছে, এই করতেছে, কোন একটা এমন যে পরিস্থিতি এটা শিকার হয়ে যাচ্ছি যে চাকরিও তখন আমার একটা টালমাটাল অবস্থা। সত্য কথা বলতে কি, আমি যেহেতু অপরাধ শিকার, তখন আমি আরো কিছু অর্থনৈতিক অপরাধে জড়িয়ে যাই।
কি ছিল সেই অর্থনৈতিক অপরাধ, সেই অপরাধগুলো আমরা জানবো। তবে তার আগে প্রিয় শ্রোতা, আপনাকে আরো একবার আমরা অ্যাড্রেস করছি। আপনি শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 আরজি কিবরিয়া এবং আরজি কিবরিয়ার টিম আপনার সঙ্গে রয়েছে আজকে আতিক, যিনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো অকপটে আপনাদের কাছে স্বীকার করছেন। প্রিয় শ্রোতা, আপনিও স্বীকার করতে পারেন আপনার জীবনের অপরাধ কিংবা ভুলগুলো আতিকের মতো করে। আপনি যদি আসতে চান আমাদের এখানে, তাহলে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, 2221 নম্বরে। আমি আবারও বলছি 2221 নম্বরে। আরেকটি কথা বলতে চাই প্রিয় শ্রোতা, আজকের এই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এক্সপার্ট প্যানেল থেকে রয়েছেন বিশিষ্ট কলামিস্ট, রাজনীতি বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদ। তিনি একেবারে আতিকের বলার শেষে তিনি তার মন্তব্য জানাবেন। আতিকের অপ্রিয় সত্যগুলো তিনি খুব মনোযোগ দিয়ে শুনছেন। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা একটি SMS পোল আপনাদেরকে দিতে চাই। যতটুকু পর্যন্ত আপনি আতিককে শুনেছেন, যদি কোনো কিছু আপনার কাছে প্রশ্নবিদ্ধ না হয়ে থাকে, যদি বিশ্বাসযোগ্য হয়ে থাকে আতিককে, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি বিশ্বাসযোগ্য না হয়ে থাকে, তাহলে আপনি লিখবেন নো। আমরা একটু যাচাই করে দেখতে চাই সত্যের মানটা বা সত্যের লেভেলটা এখন এই মুহূর্তে যাহা বলিব সত্য বলিবতে কোন পর্যায়ে রয়েছে। আমরা একটু পরেই SMS পোলের রেজাল্টটা জানিয়ে দেব। আপনি লিখবেন ইয়েস অথবা নো। খুব মনোযোগ দিয়ে সবাইকে শোনার জন্য অনুরোধ করছি প্রিয় শ্রোতা। আমাদের 8920 নাম্বারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, ABC স্পেস ইয়েস অথবা নো। এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, 2221 নম্বরে, 8920 নম্বরে নয়, কিন্তু পাঠিয়ে দিতে হবে 222 অর্থাৎ 2221 নম্বরে। জলদি লিখতে হবে। একটু পরে আমরা জানিয়ে দিচ্ছি SMS পোলের রেজাল্ট। হ্যাঁ আতিক, আমরা ফিরতে চাই আপনার কাছে। আপনি যেটা বলছিলেন যে অর্থনৈতিক অপরাধে আপনি কিছুটা জড়িয়ে পড়লেন। আমরা একটু সিরিয়ালি জানতে চাই কিভাবে জিনিসগুলো আপনি করতেন। সিরিয়ালি বলি আমি কিবরিয়া ভাই। আমার যেহেতু ডেইলি তখন আমার ওয়াইফের 400-500 টাকা প্রায় ওষুধ লাগে, আমার বাচ্চার ওষুধ লাগে, এদিকে বাচ্চার পড়ালেখার খরচ লাগে, 11,200 টাকা ওই অঞ্চলে থেকে খেয়ে আমার হয় না। তখন আমি ওই যেহেতু ম্যানেজার ছিলাম, তখন আমি বিভিন্ন আমার স্টাফদের কাছ থেকে ধার গ্রহণ করা শুরু করি। জি। এক, দ্বিতীয়ত অনেকে যে কিস্তিগুলা, যেহেতু একটা এনজিও ছিল, আমরা লোন প্রোগ্রাম ছিল আমাদের, যে কিস্তিগুলো অনেক সময় আমি নিজে কিস্তিগুলো নিয়ে আসতাম, সেগুলো জমা দিতাম না, সেইগুলো দিয়ে আমি আমার পরিবারের ভরণ পোষণ বলেন, ওষুধ বলেন, বিভিন্ন কাজে লাগাইতাম। এইটা অল্প অল্প করে একটা পর্যায়ে, ওইখানে যে 2 বছর 2.5 বছর ছিলাম, একটা পর্যায়ে একটা বড় লেভেল যে দাঁড়ায় গেল। প্রায় 1 লক্ষ টাকা অডিট করে দেখা গেল যে 1 লক্ষ টাকা কোনো হিসাব মেলে না, ফিল্ড এবং অফিস লেভেল থেকে মেলে না। কিন্তু একটা দিকে একটু ছিল আমার জন্য, যেহেতু আমি এনজিওতে আমার যে একটা পিএফ ফান্ড ছিল, পিএফ ফান্ডে আমার কিছু টাকা জমা ছিল, আর যেহেতু আমি একটা লোনে মোটরসাইকেল নিয়েছিলাম, যে মোটরসাইকেলে প্রতি মাসে আমার 1700 টাকা করে কাটতো। সেই 1700 টাকা করে যে মোটরসাইকেল লস ছিল, যে আমি যদি চাকরি ছেড়ে দিয়ে মোটরসাইকেল দিয়ে যাই, তাহলে 70% আমাকে ব্যাক করবে টাকাটা, যে টাকাটা আমি মোটরসাইকেলের বিপরীতে দিয়েছি। আর পিএফ ফান্ড যে 1 লক্ষ টাকা আমি ধরা খাই, যেহেতু অডিট সেকশনে ধরা খাই। ধরা খাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করা হয় যে কি কারণে, তখন আমি সরাসরি আজকে যেভাবে বলতেছি, আমি আমার বসদের কাছে আমি এভাবেই বলি যে আমার স্ত্রী অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ, দেখেন আপনারা তো জানেন, আপনারা সবকিছুই জানেন। হ্যাঁ আমরা জানি, তো এইখানে আমি কভার করতে পারি না, কভার করতে না পারে তাই। তখন ঠিক হলো, ঠিক আছে, তাহলে আমাদের আপনার মানবিক কারণে আমরা হয়তো কিছুটা করতে পারি, কিন্তু অফিস ম্যানেজমেন্ট লেভেল তো চাকরিটা থেকে আপনাকে রাখবে না। তখন আমি বললাম যে আপনাদের ডিসিশন আমি মাথা পেতে নিব। তখন উনি একটা ডিসিশন নেয়, হেড অফিস থেকে যোগাযোগ করে যে ঠিক আছে, ওর তো এই অবস্থা, ওর ওয়াইফের বাচ্চার অবস্থা সবকিছু আমরা জানি, যেহেতু আমার সাথে থাকতো এখানে, তারা সবকিছু জানতো, ডাক্তার ওষুধপাতি সবকিছু জানতো। সেহেতু এখানে আমাকে কি করা হলো যে ওর মোটরসাইকেলের যে টাকা আছে আর পিএফ ফান্ডের যে টাকা আছে, সেইটার সাথে ওর যে টাকাটা যে গড়মিল দেখা যাচ্ছে, এইটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে কতটা বাকি থাকে, সেই বাকি থাকা পর্যন্ত ওকে চাকরিতে রাখো, এবং ওই চাকরি করে ও অর্ধেক বেতন দিবে ওকে, আর অর্ধেক দিয়ে অ্যাডজাস্ট করবে। যেহেতু কোনো আগেই বলছি কিবরিয়া ভাই, কোনো প্রতিষ্ঠান লস করে না, লস করে ব্যক্তি, স্টাফ অথবা তার গ্রাহকরা। যাই হোক, আমি ওই 6 মাস আমাকে রাখা হলো মানবিক কারণে। 6 মাস দিয়ে আমি ওই যা বেতন পেতাম, আমাকে অর্ধেক বেতন দেওয়া হতো সংসার চালানোর জন্য মানবিক কারণে, আর অর্ধেক দিয়ে অ্যাডজাস্ট। যখন অ্যাডজাস্ট করা হলো, তখন আমাকে চাকরিচ্যুত করা হলো। চাকরিচ্যুত হওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে আমি তো অনেক বছর ম্যানেজারি করলাম,
অনেকে তো MLM পর্যায়ে। একটা কথা বলে রাখি যে আমার এর ভিতরে আমি 2টা ট্রেনিং নেই PKSF এর। জি, PKSF এর 2টা আমি ট্রেনিং গ্রহণ করি আপনি মাইক্রো ক্রেডিট ম্যানেজমেন্টের উপরে। আচ্ছা, মাইক্রো ক্রেডিট ম্যানেজমেন্টের উপরে 2টা ট্রেনিং গ্রহণ করি। ওকে, হ্যাঁ, এখানে আমরা এবং দেখতে পাচ্ছি কম্পিউটারের উপরে আমার কম্পিউটার এবং টাইপের উপরেও আমার আমার ট্রেনিং থাকে। এটা 1994 সালের ঘটনা। হ্যাঁ, আমি সব আমার সার্টিফিকেট আগেই ট্রেনিং আমি নিয়ে রাখি। জি, থ্যাংক ইউ। কাজের আমরা সার্টিফিকেটগুলো ফাঁকে। দেখলাম, আপনি যেগুলো বলছেন সব ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, আমি তখন আমি চিন্তা করলাম যে আমি নিজেই যে বর্তমান যে কোঅপারেটিভ গুলা দেখেন আপনারা, জি। MLM ব্যবসা দৈনিক আদায়ের ভিত্তিতে, জি। আমি নিজেই একটা সংগঠন আমি আবেদন করি সরকারের কাছে, সমবায়ের কাছে, যেটার নামটা আমি বলছি না। যাই হোক, আমি ওই একটা লাইসেন্স নিয়ে আমি ওই MLM পদ্ধতিতে আমি ব্যবসা শুরু করি। ওকে, আমার বড় ভাই যে সৎ ভাই, আমার আপন ভাই আমাকে আজ পর্যন্ত কোনো হেল্প করে নাই। এই পর্যন্ত সে এলটিডি ইঞ্জিনিয়ার। আমার বড় ভাই যে সৎ, সে হেল্প আমাকে করছে। সে আমাকে কিছু বই দেয়। আর কোঅপারেটিভের একটা মূল ব্যবসা আজকে আমি বলে দেই, আজকে আমার মাধ্যমে আপনারা জেনে নেন, কোঅপারেটিভের ব্যবসা যারা করেন কেউই পকেটের টাকা খাটান না, জনগণের টাকা দিয়েই জনগণের ব্যবসা, জনগণের ওই যে লোকের কাছ থেকে টাকা যে সঞ্চয়, বিভিন্ন প্রোগ্রাম থ্রো করে টাকাগুলো এনে ওদেরকেই লোন দিয়ে ওদের কাছ থেকে লাভ নিয়ে এই কোঅপারেটিভ গুলো চলছে। ওকে, শুধু কোনো কিছুই লাগে না, নিজের কোনো পকেটের টাকা লাগে না। ওই যে প্রথম 2 মাস বলে যে 2 মাস পরে লোন পাবেন আপনি সদস্য হওয়ার পরে। তো একটা হিসাব করেন কিবরিয়া ভাই, যদি আপনি 200 সদস্য প্রতিদিন সর্বনিম্ন 10 টাকা করে নেন, প্রতিদিন 2000 টাকা করে হলে 1 মাসে আসে 30 দুগুণী 60,000 টাকা, 2 মাসে আসে 1,20,000 টাকা। আপনি যদি 2 মাস পরে 3জন 4জন করে লোন দিতে থাকেন আর ওই লোন রিকভারি করতে থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো টাকা, নিজের কোনো ইনভেস্টমেন্ট লাগে না। আচ্ছা, এটা জনগণের টাকায় যার কাছ থেকে সঞ্চয় নেওয়া হচ্ছে তাকেই আবার লোন দেওয়া হচ্ছে এবং সেই লোনের তার কাছ থেকেই লাভ নেওয়া হচ্ছে। ওকে, সঞ্চয়ের লাভ দেওয়া হচ্ছে ন্যূনতম, মানে বলা গেলে লাভ ওটা বলা যায় না, 0.002% হিসাবে আসে, যেটা মাইক্রো ক্রেডিট ম্যানেজমেন্ট অথরিটি, মাইক্রো ক্রেডিট অথরিটির যে নিয়ম আছে, যে সঞ্চয় যারা করেন তাদের যে প্রফিট দেওয়া হয় বছরে 5%, যেটা আসে হিসাব করলে মানে A2+Z 12 মাসের যোগফল দিয়ে 0.002 গুণ করলে যে টাকাটা আসে সেটা। কিন্তু আপনি লাভ করতেছেন ডেইলি, আপনি 5,000 টাকা দিলে 3 মাসে আপনি পাচ্ছেন 5,650, 3 মাসে 650 টাকা আপনি পাচ্ছেন। কিন্তু ওই 5,000 টাকা ডেইলি যে কিস্তি আসতেছে 50 টাকা, ওইখানে লাভ, ওই টাকাটা আবার খাটাচ্ছেন, ওই টাকাটা আবার ডেইলি লাভ আসতেছে। তার মানে দ্বিচক্র না, মানে এর হিসাবের বাইরে। হিসাব করতে গেলে মানে আপনারা মাথায় হাত দিয়ে বসবেন যে হোয়াট ইজ কোঅপারেটিভ, হোয়াট ইজ MLM ব্যবসা, এই ব্যবসা কিভাবে মানুষ করে, কিভাবে শোষিত হচ্ছে। জি, ঠিক আছে, আমরা এই প্রসঙ্গে বরং নাই যাই, আমরা আপনার মতামতের জায়গা থেকে বরং আপনার জীবনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা একটু আসতে চাই। আপনি বললেন যে আপনি একটা এনজিওতে কাজ করতে গিয়ে আপনি সেখানে এক ধরনের অনৈতিক কাজ আপনি করেছেন এবং সেটার জন্য তারা আপনাকে এক ধরনের পেনাল্টি দিল, তারপর কি হলো? আমি ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পরে আমি কোঅপারেটিভ ব্যবসা করলাম। কোঅপারেটিভ ব্যবসা আমি যখন করতেছি তখন আমার বাচ্চার সমাপনী পরীক্ষা, আমি কার্ডটা আমার বাচ্চা এবারে এখানে পড়তো, সমাপনী পরীক্ষা চলে আসলো, 5-এ, ক্লাস 5-এ সমাপনী পরীক্ষা। ওকে, সমাপনী পরীক্ষা দিল। সমাপনী পরীক্ষায় লাস্ট পরীক্ষার দিন আমার বাচ্চা পরীক্ষার হলে অচেতন হয়ে যায়, যেহেতু তার মাথার যে টিউমার ছিল অচেতন হয়ে যায়। কিন্তু আল্লাহর মর্জি, প্রচুর মর্জি, যে 15-20 মিনিট পরেই তার সেন্স ফিরে আসে এবং সে পরীক্ষা দিতে অদম্য মনোবল, আমরা বাসায় নিয়ে আসতেছি কিন্তু সে আমাদের কাছ থেকে ছুটে চলে যায়, মানে যাবেই, পরীক্ষা দিবেই, এবং সে পরীক্ষাটা দেয়ও। দেওয়ার পরে সে আল্লাহ যে ভালো ফলাফলও করে, সে A+ পায় সে ওই অবস্থায়। দেওয়ার পরে তাকে 6-এ ভর্তি করানো হয়। 6-এ ভর্তি করানোর পরে তখন সে অসুস্থ আরো বোধ করে প্রচুর। হঠাৎ দেখা যাচ্ছে যে এসে বাড়ি এসে বসতেছে, প্রচুর বমি করতেছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, হঠাৎ দিয়ে নাক দিয়ে রক্ত পড়তেছে। যাই হোক, আমি তখন খুলনার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাই। বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে গেলে তখন তার কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়, তাকে থাইরয়েড গ্ল্যান্ডে সমস্যা দেখা দেয় এবং মাথার যে টিউমার, হিউম্যানজিওমা টিউমার, সেই টিউমারের পুরো সমস্যা আক্রান্ত সে, সেটা ডাক্তার বলে যে এখন পড়ালেখা তার স্টপ। তাকে ক্লাস 6-এ ভর্তি করা হয়েছে ওইখানে, সে ওইখানের প্রমোটেড।
কিন্তু এই, তখন আমি আমার জীবন যে আমার জীবনে যে স্বপ্ন, আমার সবকিছুই শেষ হয়ে গেছে, এখন আমার বাচ্চাটা এই অবস্থা হবে। তখন আমি আমার সমস্ত ব্যবসা আমি গুটায় ফেলে আমি ঢাকায় চলে আসলাম আমার বাচ্চাকে ট্রিটমেন্ট করানোর জন্য। তখন আমি আমার এক পরিচিতের মাধ্যমে আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে যাই। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে যাওয়ার পরে আমার বাচ্চার কয়টা পরীক্ষা দেয়। আমার বাচ্চার মাথার ব্রেনের এমআরআই আমি খুলনায় প্রথমে ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে ডাক্তারের আমাকে একটা ডকুমেন্টস, এগুলো অলরেডি টেস্ট করা হয়েছে, হ্যাঁ। আমাদের যে টিম যারা রয়েছে তারা টেস্ট করেছে। আপনি শুধু স্টোরিটা বলে যান কি হয়েছে, এগুলো আমরা পরীক্ষা করানোর জন্য দেওয়া হয়। হ্যাঁ, তারপর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ থেকে আমার বাচ্চার পরীক্ষা করানোর জন্য মাথার কিছু ব্রেন এমআরআই, তারপর T3, T4, TSH, থাইরয়েড গ্ল্যান্ড, এক্স-রে, এসকে অফ বিবি পরীক্ষা দেওয়া হয়। আমি পরীক্ষা করাবো এই মুহূর্তে আমার ওয়াইফ, আমি একটা হোটেলে উঠি, ঢাকায় এসে সেন্সলেস হয়ে যায়। আমি তখন বাচ্চা নিয়ে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতালে, ম্যানেজার আমাকে, যেহেতু আমার ম্যানেজার রেজিস্ট্রেশন করে উঠতে হয় হোটেলে, আমার যে নাম্বার ছিল নাম্বারে আমার তাড়াতাড়ি রিং করে, আমি চলে আসি। তখন আমার পূর্ব ওই পরিচিত ফ্রেন্ড, যার মাধ্যমে আমি বঙ্গবন্ধু হাসপাতালে যাই, তখন তাকে আমি ফোন করি যে ফ্রেন্ড, আমার তো এই অবস্থা, তোমার ভাবি তো সেন্সাস হয়ে গেছে, তার তো আগের থেকে এই রোগ ছিল, এখন কি করব। তখন সে আমাকে পরামর্শ দেয় যে আমাদের খুলনার এক বড় ভাই আছে সরদ্দি হাসপাতালে, তুমি তাড়াতাড়ি সরদ্দি হাসপাতালে যাও, আমি তাকে ফোন করতেছি। যাই হোক, সেহেতু হিসাবে তার ঢাকায় কিছু পরিচিত ছিল, সে পরিচিতের মাধ্যমে সে আমাকে সরদ্দি হাসপাতালে পাঠায়। আমি সরদ্দি হাসপাতালে আমার ওয়াইফকে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে প্রায় 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ওইখানে রাখা হয় এবং পরীক্ষা নিরীক্ষায় ডাইরেক্ট বলে দেওয়া হয় যে তার লেফট সাইড ডিস্ট্রয়েড হয়ে গেছে এবং বক্ষব্যাধি হাসপাতালে জরুরিভাবে যোগাযোগ করার জন্য একটা উপদেশ দেওয়া হয়। প্রিয় শ্রোতা, আমরা গল্পের এই পর্যায়ে এসএমএস পোলের রেজাল্ট পেয়ে গিয়েছি। বিশ্বাসযোগ্যতার লেভেলটা আমরা একটু দেখতে চাই। চলুন জেনে আসি কম্পিউটার কি বলছে, যে কত শতাংশ মানুষ এখন পর্যন্ত আতিকের এই অপ্রিয় সত্যগুলো, আতিকের এই অনুধাবনগুলো, আতিকের এই জীবনের চরম মুহূর্তগুলো বিশ্বাস করেছে। Yes, 90%. No, 5%. No comments, 5%. %90 মানুষ বলছে ইয়েস, 5% মানুষ বলছে নো এবং 5% বলছে নো কমেন্টস। আচ্ছা আতিক, তারপরে কি হলো? যাই হোক, তারপরে আমি কি করলাম, আমি বক্ষব্যাধি হাসপাতালে যোগাযোগ শুরু করলাম। এদিকে বাচ্চার এই অবস্থা, এদিকে ওয়াইফের এই অবস্থা। বক্ষব্যাধি হাসপাতালে এখন সিট নেওয়া খুব টাফ, আমি সিট পাই না। আমি বক্ষব্যাধি হাসপাতালে যেদিন আমি জরুরি বহির্বিভাগে দেখাই, তার 28 দিন পরে আমি সিট পাই, অনেক তদবির করার পরে। ওকে, অনেক দিন দরবার আমি বিএম এর এক্সিকিউটিভ মেম্বার, তাকে দিয়ে আমি হাসপাতাল তত্ত্বাবধায়ককে ফোন করাই, আমি অনেক রিকোয়েস্ট করাই, সর্বশেষ আমাকে ঘুষ দিয়ে এখানে সিট পেতে হয়। ওকে, আমি অনেক কষ্টে আমি একটা সিট পাই। সিট পাওয়ার পরে ওইখানে ট্রিটমেন্ট চলে। ট্রিটমেন্ট চলার পরে গত 26শে জুন আমার ওয়াইফের অপারেশন করা হয় এবং লেফট সাইডের লাশটা কেটে ফেলে দেওয়া হয়। ওকে, লেফট সাইড কেটে ফেলে দেওয়া হয় এবং আমাকে 3 সপ্তাহ পর পর 6টা চেক আপ রাখতে বলা হয়। তৎক্ষণাৎ আমার অর্থনৈতিক অবস্থা একেবারে সঙ্গী। আমি মাঝে বলতে ভুলে গেছি, আমার এই অবস্থার কথা শুনে আমার যে ফ্রেন্ড ছিল, এর মাধ্যমে আমি কিছু হেল্প পাই এবং আমার নিজের যে টাকাটা ছিল সেই টাকা এবং এই হেল্পের মাধ্যমে অনেক কষ্ট করে ডাক্তারদের কনভিন্স করে ওষুধপাতি নিয়ে আমি আমার ওয়াইফকে অপারেশন করাই। অপারেশনটা আল্লাহর রহমতে সাকসেসফুল হয়, কিন্তু আমাকে 6 মাস থাকতে হবে এইখানে। সেই হিসাবে আমি বক্ষব্যাধি হাসপাতালের পাশেই একটা রুমে আছি। আমি বাচ্চা অসুস্থ, প্রায় ব্লাড নাক থেকে রক্ত পড়ে, আমি বাচ্চার দিকে যাইতে পারতেছি না। এখন আমার মানে এমন একটা অবস্থা যে পরিণতির দিকে চলে আসছি। কিবরিয়া ভাই, আমার পরিণতি কোথায় আসছে? সেই যে অপরাধগুলো করছি, এখন আমি বুঝতেছি যে কেন এরকম। আমি একটা মাস্টার্স পাস কোয়ালিফিকেশন, এডুকেটেড কোয়ালিফিকেশন ছেলে, আমার একটা পরিবারের পরিচিতি আছে, আমার যারা বিয়ে করছে তার পরিবারের, বাট আমি কেন, আমার কোনো কিছুই সহ্য হচ্ছে না কেন? প্রিয় শ্রোতা, আমরা গল্পের এ পর্যায়ে আরেকটি বিরতির ঘণ্টা শুনতে পেয়েছি। আমাদেরকে এ পর্যায়ে আরেকটা বিরতি নিতে হবে। সত্য প্রকাশের অ্যানালাইসিস বা বিশ্লেষণ হবে ঠিক বিরতির পর। আমরা বলেছিলাম যে
অপরাধ আপনি করেছেন, অপরাধের শাস্তি আপনি পেয়েছেন, কিংবা শাস্তি আপনি পাননি, বিবেকের তাড়না বোধ থেকে আপনি আমাদের এখানে আসতে পারেন। আজকে যে আতিক এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করছে, তার পরিণতি তার জায়গা থেকে ব্যক্তিগত অনুভূতি থেকে কেমন সেটা আপনারা জানছেন। বৈজ্ঞানিকভাবে কেমন সে প্রসঙ্গে আমরা যাব না, অনুভূতির জায়গা থেকে তার মূল্যবোধের জায়গা থেকে কেমন সেটা আপনারা জানছেন। বিশ্বাস এবং অবিশ্বাসের জায়গাটা একেবারেই আপনাদের। যাহা বলিব সত্য বলিব সেটা শুধুমাত্র তুলে ধরছে। আমরা ফিরে এসে অপ্রিয় সত্যের বাকি অংশটুকু আপনাদেরকে শোনাবো। তবে তার আগে বলতে চাই, আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো। যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি, আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের এই যাহা বলিব সত্য বলিবতে যোগ দিয়েছেন বিশিষ্ট কলামিস্ট, রাজনীতি বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদ। তার মূল্যবান মন্তব্য আমরা শুনবো আতিকের অপ্রিয় সত্য প্রকাশের একেবারে শেষের দিকে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আতিককে সঙ্গে করে নিয়ে যাহা বলিব সত্য বলিবতে। যারা কান পেতেছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, দেশ এবং দেশের বাইরে, সবাইকে আরো একবার সাদর সম্ভাষণ। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে আরজে কিবরিয়ার টিম, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, আজকে আতিক তার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করেছেন। আতিক তার ব্যক্তিগত জায়গা থেকে যে বিলিফটা করেন যে আমার জীবনে যে বিপর্যয়গুলো সেগুলো কেন হচ্ছে, সেগুলো কি আমার অতীত পাপ কর্মের ফসল, সেই বিলিফের জায়গাটিতে আমরা আবারও ফিরে যাব। তবে যাবার আগে বলতে চাই, আপনি যদি আপনার জীবনের কোনো অপ্রিয় সত্য বা অপরাধ প্রকাশ করতে চান, যদি বিশ্বাস করেন যে অপরাধ কিংবা ভুলগুলো স্বীকার করলে মানুষ আপনার মতো যদি ভুল করার সম্ভাবনা থাকে সেটা কমে যাবে, তাহলে আপনি আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, আপনি লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকে আতিকের যাবতীয় ডকুমেন্টস এবং ছবি দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ আতিক, বর্তমানে আপনি বক্ষব্যাধি হাসপাতালের কোন একটি জায়গাতে রয়েছেন, যেটা বলছিলেন আপনি, রাইট? তারপর আমার যেহেতু 6 মাস এখানে থাকতে হবে, 3 সপ্তাহ পর পর 6টা চেক আপ করতে হবে, সেহেতু আমার এমনি এখন চলা বড় দায়। তাইতো আমি কি করলাম, আমি পাশেই একটা আমি রুম নিলাম। কিন্তু আমার ওই যে পরিণতি কি প্রিয়া ভাই, আমি যে বুঝলাম, আমার যেহেতু আমি মানে এই অপারেশন বলেন, অপারেশনের আগে থেকে আমি মানুষের সাহায্যের দ্বারাই আমি চলতেছি, এটাই টু বি অনেস্ট বলি আমি। এবং আমি যেহেতু একটা কলেজে ছিলাম, মাস্টার্স করছি, সেখান থেকে তার কিছু আমার যে বড় ভাইরা বা ফ্রেন্ড ভাই তারা ঢাকা শহরে আছে, তাদের মাধ্যমে হেল্পের মাধ্যমে এতদিন আমি চলছি। কিন্তু কি ভাই, গত কিছুদিন ধরে আমার যে পরিণতি, আমার যে মানে পরিণতি, সেই পরিণতি আমি মানে বলছি, আমি কি পরিণতি আমি বলবো যে পৃথিবীর যেন আর কারো না হয়। মানে পরিণতি এমন পরিণতি যে আমার একবেলা খাবার জোগানোর মতো ক্ষমতা আমার থাকে না, আমি ঘর ভাড়া দিতে পারি না, আমাকে খুব অপমান করে। আমার ওয়াইফের ওষুধ লাগে ডেইলি 350 টাকার মতো, আমি ওষুধ কিনতে পারি না। আমার বাচ্চার নাক দিয়ে রক্ত পড়তেছে অজর ধারায়, আমি পারি না একটা এলোপ্যাথি ডাক্তার, ভালো ডাক্তার। আমার এক পরিচিত হোমিওপ্যাথি ডাক্তার ছিল, তার সাথে আমি ফোন করে তার কাছ থেকে আমি একটা সাজেশন নিয়ে আমি হোমিওপ্যাথি ওষুধটা খাওয়ায় আমি ব্লাডটা তাৎক্ষণিকভাবে বন্ধ করাই দিই। এটা আজ 3-4 মাস যাবত এটা হচ্ছে। আমি এপ্রিল মাস থেকে ঢাকা শহরে, আমি এই ঢাকায় আমি এখন বলতে গেলে কি প্রিয়া ভাই, আমি যে পরিণতি মানে একদম ভিক্ষুকের পর্যায়ে, আমি এইটা উপলব্ধি করতে পারছি শুধুমাত্র যাহা বলিব সত্য বলিব যে আমার যে এই পর্যায়ে কেন আসলো। নিশ্চয়ই আমি যে অন্যায়গুলো করছি আমার প্রথম জীবনে, সেকেন্ড জীবনে, যেহেতু আমি মধ্যবয়সী, আমার শেষ জীবনে আমার এই তার ফল আমি আমার গুরুজনদের কাছে শুনছি যে মানুষ পাপের ফল 2 রকম হয়,
পাপের প্রায়শ্চিত্ত দুই রকম ভাবে, একটা হয় ইহকালে, একটা হয় পরকালে। আর আমার সেই প্রায়শ্চিত্তটা একটা ইহকালেই হচ্ছে। আপনাকে মনে পড়ে যে এই ভদ্র মহিলাটি কোন একদিন আগে আপনাকে একটা অভিশাপ দিয়েছিল যে 2000 টাকার জন্য কোন একটা সময় আপনার বিবেকের জায়গাটিতে এইটা আপনার এই যা বলিব সত্য বলিব গত 2-3 মাস ধরে যখনই শুনি তখনই আমার আমি ওই রাতে ঘুমাইতেই পারি না কিপ্রিয়া ভাই। শুধু ওই কথাটা, ওই যে আমার ফ্রেন্ডের আমা বলছিল যে তুই পথে নামবি, তুই যত বড়ই হোস না কেন, তুই যত বড়ই জ্ঞানী হোস না কেন, তো ফ্যামিলি তুই পথে নামবি, তুই বউ বাচ্চাকে নিয়ে তুই করবি। আমি ওই দিন রাত তো পরের কথা, পরের দিনও আমি কোনো কাজ স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারি না। এবং লাস্ট পর্যায়ে আমি আপনাদেরকে SMS করি আমি আসতে চাই, আমি আর টিকে থাকতে পারি না। আমি ক্ষুধার জ্বালা যন্ত্রণা আমি টিকতে পারি, আমি মানুষের অপমান গঞ্জনা লাঞ্ছনা আমি সহ্য করতেছি সেটা পারি, কিন্তু আমি বিবেকের তাড়নাটা আমি সহ্য করতে পারতেছিলাম না গত কিছুদিন ধরে। আপনার কাছে আমার শেষ প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনার আত্মিক উপলব্ধি, এই যে আপনার মানবিক বোধ যেটা জাগলো জীবনের পর্যায়ে এসে, আপনার জীবনের শ্রেষ্ঠ দুটো জায়গা, একটা হচ্ছে আপনার স্ত্রী এবং আপনাদের সন্তান, দুজন মানুষই সৃষ্টিকর্তা প্রদত্ত একটা জটিল রোগে আক্রান্ত। আপনাকে যদি ক্ষমা চাইতে বলি যে আপনার অপরাধের জন্য, আপনি কার কাছে ক্ষমা চাইবেন? আমি ক্ষমা চাবো আমি যে সকল মানুষের কাছে অপরাধ করেছি, আমি যাদের গাড়ি পুড়িয়েছি, যে সমস্ত ওই সময় নিশ্চয়ই আমি তাদের গাড়ি পুড়িয়েছি, ওই অপরাধে তার চাকরি হয়তো ছিল না, বা ওএসডি হয়েছে, বা ট্রান্সফার হয়ে গেছে, যেহেতু সে দায়িত্ব পালন অবহেলা, তাকে দেখানো হয়েছে দায়িত্ব পালন অবহেলা, সে সাপার্ট, তার পরিবার সাপার্ট হয়েছে, তারও পরিবার বাচ্চা হয়তো সাপার্ট হয়েছে, তারও ওয়াইফ সাপার্ট হয়েছে। আজকে ওই সব লোকের কাছে আমি 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার ওই ফ্রেন্ডের কাছে, ফ্রেন্ডের মার কাছে আমি 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমিও যে সমস্ত লোকের ওই যে টাকা আমি এনজিওতে চাকরি করাকালীন টাকা আত্মসাৎ করছি, আমি ওই সমস্ত লোকের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি পারছি না, আমি এই পরিণতি আর টানতে পারতেছি না। আমি আজকে এখানে আসছি, আমি কি পর্যায়ে আসছি আমি যদি আপনাদের বলি, টু বি অনেস্টের জায়গায় বলি, আমি এমন একটা কাজ করে আসছি, আমি এখানে আসবো বলে, সেটা আসতেই হবে বলে আমি লাস্ট পর্যন্ত আমার ওয়াইফের আমার নাকেরটা আমি এক জায়গায় দিয়ে আমি কিছু টাকা নিয়ে আমি একটা আমার বাচ্চাটা একটু যে জায়গায় থাকি, যে বাড়িওয়ালার একটা কল ভেঙে ফেলছিল বলে সে কলটা 3 দিন ধরে কিনতে পারিনি, আমি সেই কলটা কিনছি আর আমি এখানে আসছি। আমার এখন এমন পর্যায়ে যে আপনারা যদি আমাকে মাফ না করে দেন, কারণ আমার ওই বাচ্চার দুরবস্থা, আপনারা আমাকে মাফ করে দেন। আপনারা আমাকে মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ মাফ করলে আমার ওয়াইফ সুস্থ থাকবে, আমার বাচ্চাটা সুস্থ করতে পারবো। আর একটা কথা বলি, আমি আমার মতো যারা আছেন, প্লিজ, রাজনীতি কিছু দেয় না, আমাকে দেয়নি। 500 জন যদি করে 2 জনকে দেয়, 498 জনকে দেয়নি, আমি বাস্তব জীবনে দেখছি। আমার সাথে জড়িত রাজনৈতিক জীবনে অনেককে অকাল মৃত্যুতে, অস্বাভাবিক মৃত্যুতে তার করুণ পরিণতি হয়েছে। হয়তো আমারও কপালে ছিল, কিন্তু আল্লাহ হয়তো কোনো ভালো কাজের জন্য আমাকে রাখছে। আপনারা এই জায়গায় যেন না, আমি যে কাজগুলো করছি এর থেকে হয়তো আরো অনেক কাজ আপনারা করেন, আরো ডাইনে বায়ে অনেক কাজ আছে করেন না, এর পরিণতি ভালো হবে না। আমি দেখছি 10টা টাকা যদি আমি অবৈধভাবে আনছি, 10টা টাকার জন্য আমার 10,000 টাকা গেছে। আর এখন আমার পুরো জীবন, আমার টোটাল আমি ওই শরিকীয় সম্পত্তিতে আছে, সেটাও এখন বিক্রি করা প্রায় শেষ। আমার যে ভাইদের কাছে টাকা নিতে সে জায়গাও আমার শেষ। আমার ঘরে আমি প্রচুর আমার ফার্নিচার ছিল, সব শেষ, আমার কিচ্ছু নাই। আপনারা শুনলে অবাক হবেন, আমার মাথার বালিশ নাই, আমার করুণ পরিণতি। আমি প্লাস্টিকের বাটি মাথায় দিয়ে এখন ঘুমাই, ফ্লোরে ঘুমাই, আমার শোয়ার খাট নাই। আমি 3 বেলা ঠিক মতো আমার ওয়াইফকে বাচ্চাকে খেতে দিতে পারি না, ট্রিটমেন্ট করাইতে পারি না। প্লিজ অসৎ কাজ থেকে সরে আসেন, ভালো থাকবেন। ডাল ভাত খান। এখন আমি যেমন 2 বেলা 3 বেলা না খেয়ে 1 বেলা ডাল ভাত খাচ্ছি, আর তখন আমি খাইতাম পোলাও মাংস খাইছি অনেক অন্যায় করে, ভালো নেই, ভালো ছিলাম না। প্রিয় শ্রোতা, অপ্রিয় সত্য উদ্ঘাটন এই পর্যায়ে শেষ হচ্ছে, কিন্তু আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে আজকে এক্সপার্ট প্যানেলে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কলামিস্ট এবং রাজনীতি বিশ্লেষক আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সৈয়দ আবুল মকসুদ। এই পর্যায়ে আমরা ফোনে তার কাছ থেকে পুরো অপ্রিয় সত্য যেটা শুনলেন আপনারা এবং তিনিও শুনেছেন, তার যে কমপ্লিমেন্ট রয়েছে, তার যে মন্তব্য রয়েছে, সেটা আমরা শুনবো। হ্যাঁ, আমরা ফোনে চলে যাচ্ছি।
সৈয়দ মকসুদ, আপনি তো শুনলেন, তো কি বলার আছে আপনার? এই মানুষটিকে দোষ দেওয়া যায় না, এটা আমাদের সমাজের সামগ্রিক অবস্থা এর জন্য দায়ী। কারণ তাকে তৈরি করেছে এই সমাজ একজন অপরাধী, অথবা এই ধরনের যখন তার জীবন যখন এইভাবে নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার পিছনে সে নিজে দায়ী নয়, একেবারেই সে নিজে দায়ী নয়। এটা দায়ী আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজের যারা নেতৃত্ব যাদের হাতে আছে, তারা এই মানুষটাকে এই পথে নিয়ে গেছে। সুতরাং কাকে দোষ দেওয়া যায় না। তারপরে উনি যখন বুঝতে পেরেছেন যে কাজটা ঠিক হয়নি এবং আজকে তার জীবন ব্যর্থ জীবন একটা, তার এই ব্যর্থতার দায়িত্ব সমগ্র সমাজের, তার ব্যর্থতার দায়িত্ব তাকে একেবারেই এটার ব্যাপারে দোষারোপ করা যাবে না। এবং এরকম তিনি একা নন, তার মতো এরকম শত শত, এটা আমরাও দেখেছি যখন আমরা ছাত্র ছিলাম। তারপরে আমরা দেখেছি যে সমাজের যে সমস্ত নীতিভ্রষ্ট মানুষ, এই মানুষটিকে আমরা নীতিভ্রষ্ট বলবো না, কিন্তু সমাজের নীতিভ্রষ্ট মানুষরা অন্যকে নীতিভ্রষ্ট করিয়ে তারা নিজেরা লাভবান হয়েছে। এই লোকটার ঘরে আজকে খাবার নাই, তার সন্তান স্ত্রী পুত্রের চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না, কিন্তু তাকে ব্যবহার করে অনেকে মন্ত্রী হয়ে গেছেন। সুতরাং তাকে আমরা করতে পারি না, তাকে আমরা বুঝ দিতে পারি না, বরং তাকে ধন্যবাদ দেবো যে তিনি দেরিতে হলে এই বিষয়টি বুঝতে পেরেছেন। স্যার, একটু যদি বলতেন যে এর মতো যারা এরকম ভবিষ্যতে, আমরা তো দেখছি জেনারেশন বাই জেনারেশন এগুলো হচ্ছে এবং একের পর এক এই নোংরা পলিটিক্সে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, মেধাবী স্টুডেন্ট যারা আছে, তারা আসছে। তো তারা আজকে এই যে মিস্টার আতিক, যার জীবনের অপ্রিয় সত্যগুলো শোনার পর তারা অনেকেই আজকে সচেতন হবে যে তারা কি নিজেরা নিজেদেরকে সেভ করার জন্য কিছু করতে পারে না। নিজেরাই যদি বুঝতেই পারে মানুষ আগে, এটা মানুষের পক্ষে ঘটনা ঘটে যাওয়ার আগে মানুষ ভবিষ্যতে কি হবে, আগামীকাল কি হবে, বা আগামী বছর বা 10 বছর পরে কি হবে, সেটা কিন্তু মানুষ ওইভাবে বুঝতে পারে না। কিন্তু স্যার, যখন বোমাবাজি করছে, যখন গাড়িতে আগুন দিচ্ছে, তখন ওটা তো ব্যবহার, এটা তো কোনো একটা মানুষের স্বার্থে এই কাজটা করা হচ্ছে। সেই লোকটি এমন একটি অ্যাটমসফিয়ার তৈরি করেছে এই তার ক্যাডারদের মধ্যে, যে ক্যাডার বুঝতেই পারছে না যে এই কাজটা অত্যন্ত খারাপ। সেটা যদি বুঝতে পারতে তাহলে করছে না। সুতরাং এই বুঝতে না পারার যে বিষয়টি, সেটা এটার জন্য গোটা সমাজের বিদ্যুতের ভিতর দিয়ে, ওই একটা নষ্ট প্রক্রিয়ার ভিতর দিয়ে সমাজ এমন একটা জায়গায় এসেছে যেখান থেকে এই লোকগুলোকে উদ্ধার করা, এটা সামাজিক জাগরণ ছাড়া এই ধরনের যারা মানুষ, তারা এক ধরনের ইনোসেন্স থেকে তাদের একটা খুবই নিরপরাধ একটা ভাব তাদের মধ্যে। স্যার, শুধুমাত্র শাস্তি দিয়ে কি এই অবস্থার পরিবর্তন সম্ভব? যারা এই ধরনের অপরাধ করছে তাদেরকে শাস্তি দিয়ে কি? একেবারেই না। এদেরকে শাস্তি দেওয়ার, শাস্তি কথা হতো যে এদেরকে যারা ব্যবহার করেছে তাদের কাজেই আমাদের যে সমাজের যে ধারাটা চলে আসছে, আমাদের এই নষ্ট রাজনীতি, এই যে ভোগবাদী সমাজ এবং স্বার্থের জন্য একটা এই ধরনের সরল মানুষকে ব্যবহার করা, এই জায়গাগুলোতে যদি আঘাত না করা যায়, এই জায়গাগুলোর বিরুদ্ধে যদি সোশ্যাল একটা মুভমেন্ট গড়ে না তোলা যায়, তাহলে এই ধরনের ঘটনা আরো ঘটবে, এর মতন ভিকটিম আরো হবে। স্যার, এই যে আতিক আজকে এসে একটা অনুষ্ঠানে তার জীবনের অপ্রিয় এই সত্যগুলো এবং এই যে অপরাধগুলো লাখো মানুষের সামনে স্বীকার করলেন, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন? এই যে তার যে স্বীকারোক্তি, আতিকের স্বীকারোক্তি, এই স্বীকারোক্তি খুব প্রয়োজন আছে। এবং এই স্বীকারোক্তি থেকে তার যে বয়সে এই ধরনের কাজ তিনি করেছেন, সেই বয়সের ছেলে মেয়ে এখন যারা আছে তাদের অনেক কিছু শেখার আছে। তাদের উনি বয়সে এই যে বোমাবাজি, রাস্তাঘাটে পিকেটিং ইত্যাদি করেছে, এখনো তার মতন হাজার হাজার আতিক এইগুলি করছে, আর তাদের শেখার আছে। সুতরাং তার এই স্বীকারোক্তির খুব বেশি মূল্য আছে সমাজকে যদি আমরা সংশোধন করতে চাই। পরিশেষে স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো, যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেটা মানুষের জীবনের ভুলগুলোকে সামনে আনতে চায় এবং ভুলগুলো করার ফলে মানুষ যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও তুলে ধরতে চায়। এরকম একটি অনুষ্ঠানকে আপনি আপনার জায়গা থেকে কিভাবে মূল্যায়ন করেন? এই ধরনের অনুষ্ঠান তো হওয়া দরকার, কারণ মানুষ যদি তার এই ভুলগুলি যদি ঠিক মতো তুলে ধরতে পারে, তাহলে ভবিষ্যতে তার মতন ছেলে মেয়েরা ভুল কম করবে। সেজন্য এই অনুষ্ঠানের প্রয়োজন আছে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য এবং এই অনুষ্ঠানটি শুনবার জন্য। আচ্ছা, ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, 14তম পর্বে আতিক তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে নিয়ে এসছে এবং আতিকের জীবনের অপ্রিয় সত্য আজকে লাখো মানুষকে পথ দেখাবে বলে আমাদের বিশ্বাস। আতিককে যদি কখনো রাষ্ট্র বিচারের সম্মুখীন করে সে ব্যাপারে যাহা বলিব সত্য বলিব সবসময় উৎসাহ দেবে এবং আতিক নিজেও সেটা মনে করে তার বিচার হওয়া উচিত। এই যে বোধ, এই যে ব্যাপারটি, সেটি মানুষের জীবনে অপরাধের কোনো না কোনো পর্যায়ে জেগে যায় এবং যাদের এরকম জেগে যায়, যারা মনে করেন তার যে অপরাধ, তার যে ভুল, সেটা শাস্তি হওয়া উচিত, তাহলে আপনি আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে। আমরা দেখাতে চাই ভুলটি আপনি কেন করেছিলেন, ভুলটি করার ধরনটি কেমন ছিল এবং ভুলটি করার পর আপনি নিজে থেকে নিজের শাস্তির ধরনটা কেমন। এতে হাজার এবং লাখো মানুষ সচেতন হবে। আমরা সৈয়দ আবুল মকসুদের মতো করেই বলতে চাই যে এটা এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটি লাখো মানুষকে সচেতন করবে। প্রিয় শ্রোতা, অপ্রিয় সত্য উদ্ঘাটন এ পর্যায়ে শেষ হচ্ছে, কিন্তু যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না। যাহা বলিব সত্য বলিবতে আজকে আতিক যেসব কথা বলেছেন এবং আতিকের ছবি সহ আতিকের যাবতীয় ডকুমেন্টস আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকে আপনি চলে আসতে পারেন আতিককে দেখার জন্য, আতিকের এই যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2।